Recording in progress. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 9 আগস্ট 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 2026-এর 41তম ক্লাস, দণ্ডবিধির নবম ক্লাস। আজকে আমরা আলোচনা করব, দেখেন, দণ্ডবিধির 161 থেকে 171 ধারা, সরকারি কর্মচারীর পারিতোষিক সংক্রান্ত অপরাধের মানে শাস্তি এখানে আলোচনা করেছে। সরকারি কর্মকর্তা, তার যে বৈধ বেতন আছে, এই বেতন ছাড়া সে যদি এক্সট্রা কোনো কিছু গ্রহণ করে, এইটার বলে পারিতোষিক বা ঘুষ। এবং এইটা দণ্ডবিধির 161 থেকে 171 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে, যে কখন কি গ্রহণ করলে, কিভাবে কি করলে শাস্তি কি হবে, এই বিধানটা আলোচনা করছে 161 থেকে 171। তো প্রথমে এটা পরে, এটা প্রথমে আমি আপনার নতুন যারা আসছেন তাদের বলি, আমি যখন কথা বলবো তখন আমার কথা শুনবেন, আর যখন আমি বই দাগাইতে বলবো তখন দাগাবেন, তার আগ পর্যন্ত বই পড়বেন না। বুঝছেন? আচ্ছা, দেখেন, দণ্ডবিধি 1860-এর আন্ডারলাইন করবেন, 161 ধারা থেকে 171 ধারা পর্যন্ত সরকারি কর্মচারী দ্বারা বা সরকারি কর্মচারী বিষয়ক ঘুষ সংক্রান্ত অপরাধ সমূহ ও তার শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। সো যদি আপনাকে বলে যে সরকারি কর্মচারী সংক্রান্ত অপরাধ সমূহ কত ধারা থেকে কত ধারায় আলোচনা করেছে বলেন? 161 থেকে 171। বুঝতে পারছেন? অধ্যায় লেখেন নবম, এই জায়গায় একটা কথা লিখে রাখেন, নবম অধ্যায়। এই অপরাধগুলো আলোচনা করছে নবম অধ্যায়। প্রথমে আমরা চলে আসি ধারা 161। ধারা 161, সরকারি কর্মচারী কর্তৃক কোন সরকারি কার্য সম্পর্কে বৈধ পারিশ্রমিক ব্যতীত বকশিস গ্রহণ। দেখেন, যে কোনো সরকারি কর্মচারী কর্তৃক দাপ্তরিক কাজের ক্ষেত্রে আন্ডারলাইন করবেন, তার বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্য কোনো পারিতোষিক গ্রহণ দণ্ডবিধির 161 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। মানে একজন সরকারি কর্মকর্তা তার যে বৈধ পারিতোষিক বেতন ছাড়া সে যদি অন্য কোনো কিছু গ্রহণ করে, তাহলে সে দণ্ডবিধির কত ধারা অপরাধ করেছে? 161। তাতে সেটা জজ সাহেব নেক, পুলিশ নেক, শিক্ষক নেক বা অন্য যে কোনো সরকারি কর্মকর্তাই নেক না কেন, সে অপরাধ করেছে 161 ধারায়। এবং উক্ত অপরাধের জন্য যে কোনো বর্ণনার 3 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড, উভয় দণ্ডে দণ্ডিত হবে। ধরেন, বিআরটি এর একজন পরিচালক, সে একজনের কাছ থেকে বলছে যে তোমার ড্রাইভিং লাইসেন্সের একদিনও আসা লাগবে না, তুমি 10,000 টাকা দিবা, তোমার ড্রাইভিং লাইসেন্স আমি করে দেবো। তাহলে উনি দণ্ডিত হবে কত ধারায়? 161 ধারায়। বুঝতে পারছেন? আচ্ছা, তো উদাহরণে আসি। মুনসেফ শব্দটা আন্ডারলাইন করেন। মুনসেফ মানে হচ্ছে জজ, বিচারক। বুঝতে পারছেন? মুনসেফ ক, ব্যাংকার। মুনসেফ করিম, আমরা করে করিম করবো। মুনসেফ করিম ব্যাংকার খবিরের নিকট হতে খবিরের পক্ষে একটি মামলার সিদ্ধান্ত নির্ধারণের জন্য মুনসেফ সাহেব বলছে, করিম সাহেব বলছে যে খবির, আপনার মামলা তো আমার কোর্টে আছে, তো আপনার মামলার সিদ্ধান্ত আপনার পক্ষে দিব। তবে করিমের প্রতি পুরস্কার স্বরূপ হিসাবে করিমের ভাইয়ের জন্য খবিরের ব্যাংকে একটি চাকরি সংগ্রহ করে। তবে শর্ত হলো, আমার ভাই, মানে বিচারক বলতেছে, আমার ভাইরে একটা চাকরি দিবেন আপনার ব্যাংকে, বিনিময়ে কি করব? আপনার মামলার সিদ্ধান্ত আপনার পক্ষে দেব। ধরেন দেওয়ানি হইলে জামিন করাই দিব, ফৌজদারি ফৌজদারি হলে জামিন করাই দিব, দেওয়ানি হলে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিব বা ডিক্রি দিব, যাই হোক একটা কিছু বললো। করিম অত্র ধারায় একটি অপরাধ সংগঠন করেছে বলে গণ্য হবে। তাহলে 121 ধারার এই জায়গায় বইয়ের ভাষায় যাই থাক না কেন, কথা সিম্পল, যদি কোনো সরকারি কর্মকর্তা তার যে বৈধ যে বেতন আছে, বেতন ছাড়া অন্য কোনো যদি কোনো কিছু গ্রহণ করে, কিসের উদ্দেশ্যে? কোনো কাজ করার জন্য বা কোনো কাজ করা থেকে বিরত থাকার জন্য। এখন আপনি বলতে পারেন, স্যার করার জন্য তো বুঝলাম, বিরত থাকা আবার কেমনে? প্রশ্ন এসে যায়। কাজ করলাম, জামিন দিলাম, ডিগ্রি দিলাম, ঠিক আছে, বাট বিরত থাকা কেমনে? বিরত থাকা, কারণ ডাক্তার সাহেব টাকা নিচ্ছে যে অমুকরা মারামারি করে আসলে আমি কোনো ট্রিটমেন্ট দিব না, এটা হলো কাজ থেকে কি থাকা? বিরত থাকা। বুঝতে পারছেন? তাহলে সে দণ্ডিত হবে কত ধারায়? 161 ধারায়। ও লালন কো, দেখেন, ধারা 162, অসাধু বা অবৈধ উপায়ে সরকারি চাকরিতে প্রভাবিত করার উদ্দেশ্যে বকশিস গ্রহণ। যদি কোনো ব্যক্তি, এই ব্যক্তি যদি কোনো ব্যক্তি, এটা বললেন তিনটা মিলে, তিনটে শব্দ মিলে, যদি কোনো ব্যক্তি
কোন সরকারি কর্মচারীকে, আন্ডারলাইন করবেন, দিয়ে থেকে, দিয়ে কোনো কাজ করা ও কোনো কাজ করা হতে বিরত রাখার জন্য, বা সরকারি কর্মচারী দ্বারা অপর কোনো ব্যক্তির নিকট হতে যে কোনো বকশিশ অর্জন করে বা গ্রহণ করতে সম্মত হয়, সেই ব্যক্তি যে কোনো বর্ণনার 3 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, অর্থদণ্ড, উভয় দণ্ডে দণ্ডিত হবে। এই 162-র আশেপাশে একটু লিখে রাখেন তৃতীয় ব্যক্তি বা দালাল। একটু লিখে রাখেন তৃতীয় ব্যক্তি বা দালাল। 62-র আশেপাশে লেখেন তৃতীয় ব্যক্তি বা দালাল। এটার অর্থ বুঝাই, একজন ব্যক্তি সে সরকারি কর্মকর্তারে দিয়ে কোনো কাজ করানোর জন্য সে টাকা নিছে বা কোনো বিশেষ সুবিধা নিছে। ধরেন একজন ব্যক্তি বলতেছে যে বিআর তোমার কোনো জায়গায় যাওয়া লাগবে না, বিআরটি এর থেকে আমি তোমার লাইসেন্স করে দিব, তুমি 10,000 টাকা আমারে দাও। তাইলে ওই ব্যক্তিটা কোনো সরকারি কর্মকর্তা না, সে বলতেছে যে অমুক স্যারে বলে কাজ করাই দিবানি। এখন অমুক স্যারে সে বলুক বা না বলুক, অমুক স্যার তার কথা শুনুক বা না শুনুক, সেটা পরের বিষয়, বাট সে যে টাকা নিল, সে অপরাধ করেছে 162 ধারায়। বুঝতে পারছেন? তাহলে স্বয়ং সরকারি কর্মকর্তা ঘুষ নিলে দণ্ডিত হবে কত? 161। আর তৃতীয় ব্যক্তি সরকারি কর্মকর্তারে দিয়ে কোনো কাজ করাবে এই উদ্দেশ্যে যদি নেয়, তাহলে সে দণ্ডিত হবে কততে? 162। তাতে একটা জিনিস মনে রাখবেন, ওই সরকারি কর্মকর্তা তার কথা শুনুক বা না শুনুক এটা হলো অপ্রাসঙ্গিক। সে যে এই যে টাকা নিল বা সুবিধা নিল, সে দণ্ডিত হবে 162 ধারায়। এই যে দেখেন উদাহরণ করি, করিম বিআরটি এর পরিচালক খবিরকে দিয়ে দ্রুত ড্রাইভিং লাইসেন্স করিয়ে দেওয়ার জন্য গণেশের নিকট থেকে ঘুষ গ্রহণ করে। করিম অত্র ধারায় একটি অপরাধ সংগঠন করেছে বলে গণ্য হবে। বুঝতে পারছেন? তাহলে ধারায় যত বড় করেই বলা থাক না কেন, আমরা আমাদের মনে মনে সাজাবো সংক্ষেপে। যখন রিভিশন দেব তখন 161 ধারায় সরকারি কর্মকর্তা ঘুষ নাই, সাজা কত? 3 বছর। 162-তে ঘুষ নাই কে? তৃতীয় ব্যক্তি বা দালাল, সাজা কত? 3 বছর। জি। 163 দেখেন, সরকারি কর্মচারীর প্রতি ব্যক্তিগত প্রভাব খাটানোর জন্য বকশিস গ্রহণ। ব্যক্তিগত প্রভাব শব্দটা বললেন, ব্যক্তিগত প্রভাব পাইছেন? আগে আগে ব্যাখ্যা দিই, তারপরে এটা পড়বো। দেখেন 62-তে যে ঘুষ নিছে সে কে? তৃতীয় ব্যক্তি। 63-তে যে ঘুষ নিচ্ছে সে দালাল না, সে বলতেছে অমুক বিচারক আমার স্বামী হয়, আমারে সোনার গহনা বানায় দাও, তোমারে খালাস দিয়ে দিব। বা অমুক পুলিশ আমার ভাই হয়, আমারে এই টাকা দাও, তোমারে দিয়ে তোমারে ফাইনাল রিপোর্ট দেওয়াই দিব। বুঝতে পারছেন? অমুক আমার মামা হয়, তোমারে দিয়ে চাকরি দেওয়াই দিব। তাইলে আগের জনের সাথে সরকারি কর্মকর্তার, 62-র সাথে দালালের সাথে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না। কিন্তু 63-তে আসছে কি সম্পর্ক? ব্যক্তিগত। মামা, কালু, চাচা, স্বামী, বউ, যাই হোক না কেন, ব্যক্তিগত সম্পর্ক। এই যে দেখেন, যে ব্যক্তি ব্যক্তিগত প্রভাব প্রয়োগ করে কোনো সরকারি কর্মচারীকে কোনো কাজ করতে বা কোনো কাজ করা থেকে বিরত রাখার জন্য, বা কোনো ব্যক্তির প্রতি উপকার বা অপকার সাধন করার জন্য কোনো ব্যক্তির নিকট থেকে বকশিশ গ্রহণ করে, তবে উক্ত ব্যক্তি, আন্ডারলাইন করবেন, বিনাশ্রম কারাদণ্ড, যার মেয়াদ 1 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তো তাহলে ব্যক্তিগত প্রভাব খাটাইলে কতদিন? বিনাশ্রম 1 বছর। দালালের 3 বছর, স্বয়ং সরকারি কর্মকর্তা 3 বছর, আর 162-তে ব্যক্তিগত প্রভাব কত? 1 বছর। 163-তে, জি, 63-তে 1 বছর বিনাশ্রম। হ্যাঁ বলেন। ধরেন আমি আমি ওনার ব্যাখ্যা দিই, উনি ছিলেন না তো। যদি কোথাও বলা থাকে যে কোনো বর্ণনার কারাদণ্ড, তাহলে এটা সশ্রম হতে পারে, বিনাশ্রম হতে পারে। এটা বলা আছে 60 ধারায়, 60। এবং যদি বলা যে কোনো বর্ণনার, ইংরেজিতে বলা আইদার ডিসক্রিপশন, যদি কোনো ধারায় সশ্রম থাকে সশ্রম দিতে আদালত বাধ্য, যদি কোনো ধারায় বিনাশ্রম থাকে বিনাশ্রম দিতে আদালত বাধ্য, যদি কোনো ধারায় যে কোনো বর্ণনা থাকে, তাহলে এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা, সে সশ্রম দিবে নাকি বিনাশ্রম দিবে। বুঝতে পারছেন? আর যদি কোনো জায়গায় ধরেন যে কোনো বর্ণনাও নাই, শুধু বলা 3 বছর কারাদণ্ড,
তাহলে ধরে নিবেন ওইটা যে কোনো বর্ণনা, কারণ ওই জায়গা তো সশ্রম বিনাশ্রম বলা। তাই মানুষ মানে কি, ছেলে মেয়ে উভয়, আর ছেলে বললে ছেলে, মেয়ে বললে মেয়ে। না, ভাষা তো ওই যে যদি কোনো ব্যক্তির দিয়ে চালাইছে, যদি কোনো ব্যক্তি ওনার বলবেন যে ইনি তৃতীয় ব্যক্তি, ওনার সাথে আর কোনো সম্পর্ক নাই, উনি টাকা নিয়েছে অমুক দিয়ে কাজ করাই দিবে, এই তো। দেখেন শুনেন, দালাল কোনো খারাপ শব্দ না, ব্রোকারি। আমাদের বাংলাদেশে এসে খারাপ হয়েছে, বুঝছেন? ওই বহির্বিশ্বে ওই জায়গায় একটা প্রফেশনই আছে, দালালি, ব্রোকারি, এটা হাসার কিছু নাই। তারা ওইটা কইরা টাকা পয়সা কামাই করে এবং ওইটা বৈধ কাজ। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এসে এটা হয়ে গেছে মানে খারাপ অর্থে ব্যবহার হয়। কারণ তদবির, তদবির একটা ভালো শব্দ, কিন্তু আমরা সেটাকে কলুষিত করে ফেলছি যে তদবির মানে হলো খারাপ। যাই হোক, ব্যাখ্যায় আসেন। এই ধারায় আন্ডারলাইন করবেন, অ্যাডভোকেটদের যুক্তি প্রদর্শন এবং আদালতের নিকট বক্তব্য পেশ করাকে অপরাধ বলে গণ্য করা হয়নি। এই ধারায় অ্যাডভোকেটদের যুক্তি প্রদর্শন বা আদালতের নিকট বক্তব্য পেশ করাকে অপরাধ বলে গণ্য করা হয়নি। আইনজীবীগণ তাদের লিখিত সওয়ালে এবং মৌখিক বক্তব্যে যা বিচারের নিকট উত্থাপন করেন এবং তা করার জন্য যে পরিমাণ ফিস গ্রহণ করুক না কেন, উহাকে এই ধারার অধীন অপরাধ বলে গণ্য করা যাবে না। মানে আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালনের জন্য যদি বলে যে তোমারে জামিন করাই দিব, আমারে 50,000 টাকা দিবা, তাহলে ঠিক আছে, কোনো অপরাধ করে নাই, বাট কথা আছে। আইনজীবী যদি বলে যে অমুক জায়গা 10,000 দেওয়া লাগবে, বিচারকরে এত দেওয়া লাগবে, এই কয় টাকা আমারে দিবা, ওই সব জায়গা দিতে হবে, তাইলে আবার আইনজীবী দণ্ডিত হবে এই যে এই ধারায়। 163, বুঝতে পারছেন? তো তাহলে সাধারণত আইনজীবীর ভাষা যদি হয় যে আমারে টাকা দিবা, আমি আমার ব্যক্তিগত যোগ্যতা অনুসারে জামিন করাই আনাই দিব, তাইলে আমার এই জায়গায় আইনজীবীর কোনো অপরাধ হয় নাই। কিন্তু কথাবার্তা অন্য কোনো রকম হয়ে গেলে আবার আইনজীবী অপরাধ করেছে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে তিনটা ধারা পড়লাম, তিনটা সারমর্ম বলি। সরকারি কর্মকর্তা স্বয়ং পারিতোষিক নিচে 161, 3 বছর। তৃতীয় ব্যক্তি বা দালাল নিচে 162-তে 3 বছর। আর ব্যক্তিগত প্রভাব খাটাইয়া কেউ নিচে 163-তে কত, 1 বছর বিনাশ্রম। এখন 62 আর 63-র যে অপরাধটা, বলেন তো, তারা তো টাকা নিছে, বাট সরকারি কর্মকর্তা কি তাদের সাহায্য করছে কিনা এটা অপ্রাসঙ্গিক। সরকারি কর্মকর্তা তাদের সাহায্য করতেও পারে, যদি সরকারি কর্মকর্তা সাহায্য করে তাহলে তো সেও দোষী হবে, আর সরকারি কর্মকর্তা যদি সাহায্য না করে তাহলে তো তার দোষী হওয়ার কোনো কথা, সুযোগ নাই। আচ্ছা, এবার চলে আসি সরকারি কর্মকর্তার কাছে। দেখেন 164 ধারা, সরকারি কর্মচারী কর্তৃক, আন্ডারলাইন করবেন, 162 এবং 163 ধারায় বর্ণিত অপরাধ সমূহে সহায়তা করার শাস্তি। অর্থাৎ পড়বো, পড়ার আগে আমি বলে দিই, কোন সরকারি কর্মকর্তা যদি 162-তে যে অপরাধ সেটাই সহায়তা করে, বা 163 যে অপরাধ সেটাই সহায়তা করে, তাহলে সে দণ্ডিত হবে 164 ধারায়, তার সাজা হবে 3 বছর। সহায়তা কিরকম আমি বলতেছি, ধরেন একজন বিআরটিএ, পাসপোর্ট অফিস, এগুলোর বাইরে অনেক লোক থাকে, তারা বলছে যে আমার 10,000 টাকা দেন, আমি বিআরটিএ সার্ভে দিয়ে কাজ করাই দিব, তাহলে সে দণ্ডিত হবে 162। আর বিআরটি এর পরিচালক যদি ঠিকই তার কথায় কাজ করে, তাহলে সে দণ্ডিত হবে 164। বুঝছেন? একজন ওয়াইফ, বিচারকের ওয়াইফ, সে ধরেন একজনের কাছ থেকে একটা হার নিছে 2 ভরি ওজনের, যে আমার স্বামী যদি আপনারা খালাস করাই দিব, তাহলে সে হলো 163। আর স্বামী যদি ঠিকই উনার ওয়াইফের কথা শুনে খালাস করে দেয়, তাহলে সে দণ্ডিত হবে কত, 164। বুঝছেন? আচ্ছা, এই যে দেখেন, যে ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে পূর্ববর্তী 2টি ধারায় বর্ণিত, আন্ডারলাইন করবেন, 162 ও 163 ধারায় যে অপরাধে অনুষ্ঠিত হয় সেই অপরাধে সহায়তা করে, তবে উক্ত সরকারি কর্মচারী যে কোনো বর্ণনার কারাদণ্ডে, যার মেয়াদ, গোল দিবেন, 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে এখন পর্যন্ত আমরা যতগুলা ধারা পেয়েছি সবগুলাই 3 বছর, একটাই শুধু 1 বছর বিনাশ্রম, সেটা হলো 163। তো এখানের উদাহরণ দেখেন, এই এই যে যে আমি আপনাদের যে পেজ দিছি, এই পেজ, এটা পড়া মানে আমার এই অংশটুকু, দণ্ডবিধির এই অংশটুকু লিখিত প্রস্তুতিও শেষ। বুঝছেন? আচ্ছা, উদাহরণ দেখেন,
তো করিম একজন সরকারি কর্মচারী। করিমের স্ত্রী খায়রুন কোনো বিশেষ ব্যক্তিকে একটি চাকুরি দানের জন্য করিমকে অনুরোধ করে এবং উক্ত চাকুরির প্রতিদান স্বরূপ একটি উপহার গ্রহণ করে। করিম তার স্ত্রী খায়রুনকে উক্ত কাজে সহায়তা করে। এই ক্ষেত্রে খায়রুন দণ্ডবিধির 163 ধারায় এরকম করিম দণ্ডবিধির 164 ধারায় দণ্ডিত হবে। আর একটা কথা মনে রাখেন, যদি করিম তার ওয়াইফের কথা না শুনতো বা ওয়াইফ কিছু নেক বা না নেক, করিমের সরাসরি নিছে, কোনো মারফত নাই, দালালও নাই, প্রভাব ব্যক্তিগত প্রভাবও নাই, সরাসরি নিলে সে দণ্ডিত হবে কত ধারায়? 161। বুঝছেন? আচ্ছা, এই 4টা ধারা বুঝছেন সবাই? কে বুঝেন নাই বলেন, বলেন। নির্মল, প্রশ্ন আছে না আপনার? আচ্ছা, যে কোনো প্রশ্ন করবেন, সমস্যা নাই, এই আইন না, আমি যদি না জানি আপনারা জানিয়ে জানাবো। ঠিক আছে, দেখেন ধারা 165, সরকারি কর্মচারী কর্তৃক পরিচালিত মকদ্দমা বা ব্যবসা সংশ্লিষ্ট ব্যক্তির নিকট হতে মূল্যবান বস্তু গ্রহণ করা। এখানে একটু ব্র্যাকেটে লিখে রাখেন যে বিচারক সংশ্লিষ্ট, বিচারক, বিচারক সম্পর্কিত, ওই 65-র আশেপাশে বিচারক সম্পর্কিত। জি, লিখেন। মানে এই 165 ধারাটা শুধুমাত্র বিচারক রিলেটেড, এটা মনে রাখেন। যে ব্যক্তি একজন সরকারি কর্মচারী হয়ে কোনো মকদ্দমা বা ব্যবসা পরিচালনা করে, উক্ত মকদ্দমার স্বার্থ সংশ্লিষ্ট, আন্ডারলাইন করবেন, কোনো পক্ষ বা ব্যক্তির নিকট হতে উক্ত মকদ্দমা সুবিধা গ্রহণের জন্য গোল দিবেন কোনো মূল্যবান বস্তু গ্রহণ করে, সেই সেই ব্যক্তি উক্ত সরকারি কর্মচারী যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। আমি একটু বুঝাই, তারপরে উদাহরণে যাই। এখানে বলছে যে আহ, আপনি বিচারক হিসেবে কাউরে কোনো সুবিধা দেওয়ার জন্য যদি তার কাছ থেকে কোনো সুবিধা গ্রহণ করেন, তাহলে আপনি দণ্ডিত হবেন 165 ধারায়। এটা নট নেসেসারি যে একেবারেই মানে আর্থিক সরাসরি অর্থ হতে হবে, এটা প্রয়োজন নাই। ধরেন বইতে যে উদাহরণ আছে সেটা বলি। ধরেন একজন বিচারক একটা বাসায় ভাড়া থাকে। এখন ওই বাসার মালিকের ওই বিচারকের আদালতে একটা মামলা আছে। এখন বাসাটার ভাড়া ধরেন 40,000 টাকা, কিন্তু ওই বাসা মালিক বিচারকের কাছ থেকে রাখে হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা কমায় রাখতেছে, কেন কমায় রাখতেছে? কারণ একটাই মানে সুবিধা সে নিবে, কারণ ওই যে বিচারকের আদালতে যে ওনার যে মামলাটা আছে, ওই মামলায় যেন ওনার একটা বিশেষ সুবিধা প্রদান করে। তাহলে এই ক্ষেত্রে বিচারক দণ্ডিত হবে কত ধারায়? 165 ধারায়। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার, তাহলে 161 ধারার সাথে 165 ধারার পার্থক্য কি? পার্থক্য হলো 161 ধারার পরিধি ব্যাপক। 161 ধারা সকল সরকারি কর্মকর্তার ক্ষেত্রে প্রযোজ্য, বিচারক, পুলিশ, আর্মি, যারা যারা সরকারি তারা। আর 165 ধারা শুধুমাত্র বিচার সংক্রান্ত যে সকল সরকারি কর্মচারী তাদের ক্ষেত্রে প্রযোজ্য। বুঝেন নাই? 161 তো মানে বৈধ পারিশ্রমিক পাওয়াতে দুই অর্থ নেবে। হ্যাঁ, ওটা কি অর্থ ছাড়া অন্য কোনো সুবিধা? হ্যাঁ হ্যাঁ, অন্য চাকরি দিয়ে দিছে তো, অন্য কিছু মনে নাই? 161 ধারা হলো সকল সরকারি কর্মকর্তা, আর 165 শুধুমাত্র কে? বিচারক। বুঝছেন? আচ্ছা, উদাহরণ পড়ি, দেখেন। বিচারক করিম, এই কি হয়েছে লিলি, কি? বিচারক করিম কবিরের নিকট থেকে একটি বাড়ি ভাড়া নেয়। করিমের আদালতে কবিরের একটি মকদ্দমা বিচারাধীন আছে। বাড়িটির মাসিক ভাড়া প্রতি মাসে 200 টাকা হলেও করিম কবিরের সাথে এই মর্মে চুক্তি করে যে করিম প্রতি মাসে 50 টাকা দিবে। এখানে করিম যথাযথ মূল্য প্রদান না করে কবিরের নিকট হতে একটি মূল্যবান বস্তু অর্জন করেছে বলে গণ্য হবে এবং এই ধারায় দণ্ডিত হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আপনার কাছে মনে হইতে পারে যে 200 টাকা বাসা ভাড়া এবার কেমন বাসা? 1860 সালের 200 টাকা অনেক টাকা। বুঝছেন?
এই 200 টাকা হলো 1860 সালের 200 টাকা। উদাহরণ, আর উদাহরণের সময় তো যে কোনো অ্যামাউন্টই দেওয়া যায়, সমস্যা নাই। আচ্ছা, এখন এতক্ষণ আমরা মোটামুটি সরকারি কর্মচারী নিন্দা করছি, যে সরকারি কর্মচারী ঘুষ নিছে, শাস্তি পাইছে। এখন চলে আসেন আমাদের সাধারণ আমরা যারা যেতে ঘুষ দেই, কোথাও গেলে তাদের আগে আগ ভাগে এই টাকাটা দেই যাতে আমার কাজটা তাড়াতাড়ি করে দেয়। কারণ আমি যদি তারে যেতে ঘুষ দেই তাহলে আমিও দণ্ডিত হব। বুঝতে পারছেন? সরকারি কর্মকর্তা নিলে তো সে তো দণ্ডিত হবেই, আর আমি যে দিলাম আমিও দণ্ডিত হব। এই কথা বলতে 165 ক ধারায় সহায়তার শাস্তি। সহায়তা, এই যে দেখেন, 100, আন্ডারলাইন করবেন, 161 ও 165 বর্ণিত অপরাধ সমূহে সহায়তা। মানে যদি কোনো সরকারি কর্মকর্তা সহায়তা করে কোন অপরাধে, সরকারি কর্মকর্তারা সহায়তা করে একজন সাধারণ ব্যক্তি 161-তে অথবা 165-তে। 161 মানে কি? 161-তে কি ছিল? সরকারি কর্মকর্তা স্বয়ং ঘুষ দিছে, তাহলে যে ঘুষ দিছে সে দণ্ডিত হবে 161, আর যে দিছে সে দণ্ডিত হবে 165 ক। যে বিচারক ভাড়া কম দিল সে দণ্ডিত হবে 165, আর যে বাড়িওয়ালা সে দণ্ডিত হবে 165 ক। বুঝছেন? এই যে দেখেন, যে ব্যক্তি 161 বা 165 ধারার অধীনে দণ্ডনীয় কোনো অপরাধে সহায়তা করে এবং সহায়তার ফলে, আন্ডারলাইন করেন, উক্ত অপরাধ অনুষ্ঠিত হোক বা না হোক, এটা ভালো কথা বলতেন, উক্ত অপরাধ অনুষ্ঠান হোক বা না হোক, উক্ত অপরাধের জন্য নির্ধারিত দণ্ডে উক্ত ব্যক্তি দণ্ডিত হবে। নির্ধারিত দণ্ড বুঝেন? নির্ধারিত দণ্ড মানে হলো ওই ধারায় যে সাজা আছে। তাহলে আপনি একজন পুলিশ অফিসারে গিয়ে ঘুষ অফার করছেন যে এটা 10,000 টাকা দিচ্ছি, আমারে ফাইনাল রিপোর্ট, অন্তর্বর্তীকালীন ফাইনাল রিপোর্ট দিয়ে দেন। বর্তমানে কি, ধরেন পুলিশ অফিসার ওই টাকাটা নেয় নাই, সে সৎ পুলিশ অফিসার, তাহলে পুলিশ অফিসারের কোনো অপরাধ হয় নাই, কিন্তু যে অফার করলো সে কত ধারার অপরাধ? 161-1 অপরাধের সহায়তা করছে, তাহলে সে দণ্ডিত হবে 165 ক। তাহলে তার দণ্ড হবে কত? 161, যার দণ্ড ছিল কয় বছর? 3 বছর। বুঝছেন? স্যার বুঝতেছি না একটু। বুঝতেছেন না? মনোযোগ দেন, বুঝবেন। বলতেছে, আমি আবার শুনি, শুনেন লুফসানা, আপনি তো মাঝে মাঝে ওই সালিসিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে যান, এসিল্যান্ডের কাছে যান। এখন আপনি, আপনার অনেকগুলো মামলা আছে, এই মামলা থেকে বাঁচার জন্য আপনি এসিল্যান্ডে বললেন যে এই 2 লাখ টাকা দিয়ে আমারে সব ঝামেলাতে অব্যাহতি দেন। তাহলে উনি যদি টাকাটা নেয় তাহলে উনি করছে 161 ধারার অপরাধ, আর আপনি উনারে টাকা দিয়ে 161 অপরাধে সহায়তা করছেন। লুফসানা, আপনিও অপরাধী, আপনিও দোষী হবেন 165 কতে। 165 ক। বুঝছেন? উনার সাজা 161-তে 3 বছর, আপনার বুঝছি। সাথে 3 বছর। আর যদি এরকম হয় যে আপনি এসিল্যান্ডে অফার করছেন বাট উনি আপনারে বললো যে আপনার কত বড় সাহস, আপনি আমারে এই কথা বলেন, তাহলে উনার তো কোনো অপরাধ হলো না, উনি বরং আপনার বিরুদ্ধে মামলা দিবে, তখন হলো 165 ক। তখন আপনার শুধু সাজা হবে কত বছর? 3 বছর। বুঝছেন লুকসানা? হয় স্যার, বুঝছি। ঠিক আছে। পিপাস ভাই, আপনি কি বুঝতেছেন? আচ্ছা, এখন শুনেন, আম, এখন যেটা সেটা হলো যে আইন প্রণেতারা অনেক কিছু মাথায় নিয়ে আইন বানাইছে, এটা মাঝে মাঝে চিন্তা করলে বুঝবেন। অনেক ক্ষেত্রে এরকম হয়, কোন সরকারি কর্মকর্তা কোনো ব্যক্তির জিম্মা করে টাকা নাই, মানে ভয় দেখায় যে এই টাকা দিবি নাহলে এই কাজ করব না, তাহলে সে তো দিতে বাধ্য হইছে, নাহলে তো সে হবে না। তাহলে সে যদি দিয়ে দেয় তাহলে তার আবার কোনো অপরাধ হয় নাই। অর্থাৎ যদি কোনো সাধারণ ব্যক্তির কাছ থেকে ভয় দেখাইয়া, প্রতিশ্রুতি দিয়া, হুমকি দিয়ে আদায় করা হয়, তাহলে ওই সাধারণ ব্যক্তি অব্যাহতি পাবে 165 খ ধারায়। 165 খ, এই যে দেখেন, কতিপয় সহায়তাকারীর অব্যাহতি। 161 ও 165 ধারায় উল্লেখিত অপরাধ সমূহ অনুষ্ঠানের জন্য কোনো ব্যক্তির নিকট থেকে, এই যে গোল্ডেন, জোরপূর্বক, জোরপূর্বক শব্দটা গোল্ডেন, তারপরে প্রলুব্ধ গোল্ডেন, প্রলুব্ধ,
বা বশ করে মূল্যবান জামানত আদায় করা হলে সেই ব্যক্তি 161 বা 165 ধারার অধীনে দণ্ডনীয় কোনো অপরাধে সহায়তা করে না বলে গণ্য হবে। বুঝলেন নাই? আপনার কাছ থেকে টাকা নিছে, চাকরি দেওয়া, চাকরি দিবে সচিবালয়ের এক কর্মচারী টাকা নিছে জোর করে, যে টাকা দে, নাহলে জোর করে টাকা নিছে যে তুই টাকা না দিলে তোর এই মামলায় দিয়ে দিব। বর্তমান প্রেক্ষাপটে আশেপাশে অনেক হচ্ছে যে টাকা না দিলে মামলায় দিয়ে দিব। এখন আপনি তো সে টাকা নিয়ে অপরাধ করছে, সে করছে 161, আর আপনি তো ভয়ে দিছেন, আপনার এই জায়গায় কোনো অপরাধ হয় নাই, আপনি বলবেন যে আমরা ভয় দেখাই নিছেন। বুঝছেন? এটা হলো 165-র খ। আমরা যে যতগুলা সেকশন পড়লাম আমি আবার রিভিউ করি, দেখেন এক এক কথায়। সরকারি কর্মকর্তার স্বয়ং পারিতোষিক নিচে 161, 3 বছর। দালাল নিচে 162, 3 বছর। ব্যক্তিগত প্রভাব খাটায় নিছে 163, 1 বছর বিনাশ্রম। সরকারি কর্মকর্তা দালাল লেবা ওই ব্যক্তিগত প্রভাব যে খাটাইছে তারা সহায়তা করছে, তিনি দণ্ডিত হবে 164, 3 বছর। বিচারক বিশেষ কোনো সুবিধা নিছে 165, কত বছর? 3 বছর। যে সাধারণ ব্যক্তি 161 বা 165 অপরাধে সহায়তা করছে সে দণ্ডিত হবে 165 ক, 165 ক, কত বছর? 3 বছর। ওই অপরাধের সাজা তাতে অনুষ্ঠিত হোক বা না হোক। আর যার কাছ থেকে নেওয়া হয়েছে তারা যদি ভয় দেখাইয়া প্রলুব্ধ করে নেওয়া হয় তাহলে সে অব্যাহতি পাবে 165 ক। বুঝছেন? আমাদের বাসায়, সবার বাসায় দণ্ডবিধি আছে, চেম্বারে দণ্ডবিধি আছে। এই অধ্যায়টা যায় ধরবেন বাসায় আজকে পড়ে যাওয়ার পর, ধরার পরে বুঝবেন যে এই জায়গায় একটা ধারা পড়তেই আপনার জীবন বের হয়ে যাচ্ছে। অনেক বড় বড় ধারা, ভাষা আলাদা, এগুলো এত সহজে বুঝবেন না। বুঝতে পারছেন? আচ্ছা, চলে আসি আমরা ধারা 166। কোন ব্যক্তির ক্ষতি সাধন কল্পে, এটা বলতেন, ক্ষতি সাধন কল্পে সরকারি কর্মচারী কর্তৃক আইন অমান্য করুন। একটু শুনেন, পরে আগে আমার কথা শুনেন। 166 ধারার মূল কথা হলো সরকারি কর্মকর্তা কারো কাছ থেকে ঘুষ টুস কিছু নেয় নাই, কিন্তু সে আর একজনের ক্ষতি করছে। কিভাবে? হ্যাঁ, ইচ্ছাকৃত ক্ষতি তো ইচ্ছাকৃত হয়। ক্ষতি করছে ইচ্ছাকৃত ভাবে। ধরেন বিচারপতি একজনকে দিয়ে রায় লেখায়, উনি তো আর নিজে সবাই রায় লেখে না, একজনকে দিয়ে রায় লেখাইছে। যে রায় লেখাইছে উনি রায় প্রকাশের আগে ও গিয়ে বাইরে রায়ের কথা প্রকাশ করে দিছে, তাইলে ওর রায়ের মাধ্যমে পক্ষরা ক্ষতিগ্রস্ত হলো। একজন ক্ষতিগ্রস্ত হয়েছে আর একজনের সুবিধা হয়েছে। তাহলে এই জায়গায় সে অপরাধ করছে 166 ধারায়। বুঝতে পারছেন? অর্থাৎ যদি কোনো সরকারি কর্মকর্তা কারো ক্ষতি করার উদ্দেশ্যে কোনো কাজ করে তাহলে সে দণ্ডিত হবে 166 ধারায়। এই যে দেখেন, জি, হ্যাঁ, যদি কোনো সরকারি কর্মচারী অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো আইন অমান্য করে, যে আন্ডারলাইন করেন, আইন অমান্য করে তার দায়িত্ব পালন না করে, তবে উক্ত সরকারি কর্মচারী বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ 1 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এটা অনেক ক্ষেত্রে এটা প্রয়োগ করা যায়। ধরেন উদাহরণস্বরূপ যদি এটা বলা যায় যে বিনা পরোয়ানায় যারা গ্রেফতার করছে তারে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে কত সময়ের মধ্যে? 24 ঘন্টা। ধরেন 24 ঘন্টার মধ্যে ইচ্ছা করে সে হাজির করে নাই, তাহলে পুলিশ অপরাধ করতে কত দাঁড়ায়? 166। এরকম যে কোনো সরকারি কর্মকর্তা কারো ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো কাজ করলেই সেই দণ্ডিত হবে 166। আচ্ছা, এখন একটা কথা বলি, মানে শেষেই বলতাম, আগে বলি। এই যে যে 161 থেকে 171 ধারার মামলাগুলো, এই মামলাগুলো আমি আপনি সাধারণ ব্যক্তি করতে পারবো না। এই মামলাগুলো করবে দুদক, দুর্নীতি দমন কমিশন। তাহলে আপনার আশেপাশে যদি এরকম কোনো ঘটনা হয় তাহলে এই অভিযোগটা জানাই দিতে হবে কার কাছে? দুদকের কাছে। তখন সে এটা অনুসন্ধান বা তদন্ত করে তারপরে তার মামলা করবে। কিন্তু আমি আপনি যাই যে এজাহার দায়ের করব বা আমি আপনি যাই যে সিআর মামলা করব, এটার এই জায়গা করা যাবে না। তো এখানে একটা উদাহরণ দেখি, দেখেন। আদালতের কোন কর্মকর্তা জারি কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত হয়ে, জারি কার্যক্রম মানে হলো দেওয়ানি মামলা জারি কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত হয়ে ডিক্রিদারকে ক্ষতি করার জন্য স্বেচ্ছায় কোনো কাজ করলে বা করা হতে বিরত থাকলে উক্ত কর্মকর্তা এই ধারায় দণ্ডিত হবে। ধরেন জারি কার্যক্রমে গিয়ে সে যে যে ডিক্রিদার
তারে টাকা আদায় করে দিবে 5 লাখ, কিন্তু সে ইচ্ছা করেই দায়িকের সম্পত্তি নিলামে তোলে নাই ক্ষতি করার উদ্দেশ্যে, তাহলে সে দণ্ডিত হবে কত ধারায়? 166 ধারায়। আচ্ছা, চলে আসে 168। দেখেন, সরকারি কর্মচারী হয়ে বেআইনি ভাবে ব্যবসায় নিয়োজিত হওয়া। বেআইনি শব্দটা বললেন। বেআইনি ভাবে ব্যবসায় নিয়োজিত হওয়া, এটা একটু বুঝাই তারপরে পড়ি। দেখেন, সরকারি কর্মচারী তার সরকারি চাকরি থাকা অবস্থায় সে কোনো ব্যবসা করতে পারবে না। এই 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 বেআইনি ভাবে, বেআইনি শব্দটা দ্বারা এটা বোঝাই নাই যে সে শুধু অবৈধ ব্যবসা করতে পারবে না, বৈধটা মনে হয় করতে পারবে, বিষয়টা তা না। একজন সরকারি কর্মকর্তা সে কোনো ব্যবসা করতে পারবে না, তাতে সেটা বেআইনি হোক বা না হোক। এই জায়গায় বেআইনি বলতে বোঝানো হচ্ছে যে সে সরকারি কর্মকর্তা হয়ে কোনো যদি ব্যবসা করে সেটা বেআইনি। বুঝছেন? সরকারি কর্মকর্তা বড় শোরুম দিছে, মানে সে দণ্ডিত হবে 168-তে। সরকারি কর্মকর্তা অন্যান্য ব্যবসা করে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, তার নামে লাইসেন্স, সে দণ্ডিত হবে 168-তে। বুঝতে পারছেন? এই যে দেখেন, যে ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে ব্যবসায়, আন্ডারলাইন করবে, নিয়োজিত না হওয়ার জন্য বাধ্য হয়ে ব্যবসায় নিয়োজিত হয়, সেই ব্যক্তি বিনাশ্রম কারাদণ্ড, যার মেয়াদ আন্ডারলাইন করবেন 1 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে আমরা আরো একটা 1 বছর বিনাশ্রম কারাদণ্ড পেলাম। তাহলে 1 বছর পেলাম 63-তে, 1 বছর পেলাম কততে? 68-তে। বুঝছেন? হ্যাঁ, 66, 68 আর 63। জি। তো তাও, হ্যাঁ বলেন। সরকারি কর্মচারী হ্যাঁ সে বেআইনি ব্যবসা করে, হ্যাঁ, কিন্তু তার কোনো লাইসেন্স এই বলে দিবেন যে ব্যবসায় নিয়োজিত আছে, এই জায়গা তো লাইসেন্সের কথা বলে নাই। ব্যবসা করলেও তারা জানাই দিতে হবে যে ব্যবসা করে। বেআইনি না। জি, বুঝতে পারছেন? আচ্ছা, তো সরকারি কর্মচারী তো পরের কথা। ক্যানন, আইনজীবীদের ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট যখন আমি আপনাদের পড়াবো, তখন দেখবেন যে ও জায়গা 42টা বিধি আছে। এই 42টা বিধিতে 42 রকমের কথা আছে যা আইনজীবীদের নিষেধ করছে। আইনজীবীরা 42টা করে, তোর বেশিও করে, 43 প্রকারের করে। ধরেন আইনজীবী, সরকারি কর্মচারী তো করে, সরকারি একজন আইনজীবীও কোনো ব্যবসায় নিয়োজিত থাকতে পারবে না, বাট অনেক আইনজীবী তো ব্যবসায় নিয়োজিত আছে। আইন ব্যবসা চলমান থাকা অবস্থায় সে অন্য কোনো চাকরি করতে পারবে না, বাট ওই জায়গায় সে আছে। সেরকম অনেক বিধান ওই জায়গা আছে। তো যেহেতু একজন আইনজীবী তো সরকারি কর্মকর্তা না, প্রজাতন্ত্রের লাভজনক কর্ম না, সে যদি না পারে তাহলে সরকারি কর্মকর্তা তো পারার প্রশ্নই উঠে না। বলেন তো তো, কোনো কথা বলে না। পিপিজিপি সরকারি কর্মকর্তা কিনা? ওনারা সরকারি কর্মকর্তা না। সরকারি কর্মকর্তা মানে হলো যারা সরকারি চাকরি করে। বুঝতে পারছেন? ওনারা, ওনাদের রাষ্ট্রপতি নিয়োগ দেয় নাই। প্রজাতন্ত্রের, বাংলাদেশ সংবিধানের 133 অনুচ্ছেদ অনুসারে যাদের নিয়োগ দিবে তারাই হলো সরকারি কর্মকর্তা। এছাড়া প্রধানমন্ত্রী, পিপিজিবি তো পরের কথা, প্রধানমন্ত্রীও সরকারি কর্মকর্তা না, রাষ্ট্রপতি সরকারি কর্মকর্তা না। বুঝছেন? আচ্ছা, যাই হোক, ধারা, ওরা তো বেতন পায়। বেতন তো তারা পারিশ্রমিক পায়, কিন্তু পারিশ্রমিক কি আজীবনের জন্য পাবে? না। দেখেন, আচ্ছা, তারা বেতন তো পাবে, কিন্তু তারা সরকারি কর্মচারী না। বেতন তো সে একটা কাজ করতেছে, সে একটা, না, পারিশ্রমিক সম্মানই পাবে না সেটা। দেখেন, জি, হ্যাঁ হ্যাঁ, ওই পাবে, কিন্তু ওনারা সরকারি কর্মচারী না। ধারা 169, সরকারি কর্মচারী বেআইনি ভাবে সম্পত্তি ক্রয় করা, আন্ডারলাইন করেন, ক্রয় করা বা নিলামে দর হাঁকা। ক্রয় করা বা নিলামে দর হাঁকা। এখানে একটা জিনিস দেখেন, ধরেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে আমাদের গোপালগঞ্জে কিছুদিন আগে নিলাম হয়েছে, বছর খানিক হয়ে গেছে। তাহলে ওই নিলাম যারা আয়োজন করছে তারা ওই নিলামে কোনো দর হাঁকতে পারবে না।
বা ওই নিলাম থেকে কোনো জিনিস ক্রয় করতে পারবে না। অনেক সরকারি কর্মকর্তার দেখা যায় যারা পুলিশ বিচারক এরকম আছে, তাদের ভাই বোন তারা মোটরসাইকেল একটা পাঠায় দিছে ওই নিলাম থেকে নিয়ে, বা গাড়ি একটা চালাচ্ছে, তাহলে উনরা যে কাজটা করছে উনরা দণ্ডিত হবে দণ্ডবিধির কত ধারায়? 169 ধারায়। বুঝছেন? নিলামে দর হাঁকা তো যাবেই না। নিলামে দর হাঁকে যদি আপনি কোনো জিনিস কিনে ফেলেন ওইটা বাজেয়াপ্ত করা হবে। এই যে দেখেন, যে ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে কোনো বিশেষ সম্পত্তি ক্রয় না করা, আন্ডারলাইন করেন, ক্রয় না করা বা উহার জন্য নিলামে দর না হাঁকার জন্য আইনে বাধ্য হয়ে তার নিজের নামে আন্ডারলাইন করেন, নিজের নামে বা অন্য কারো নামে যৌথভাবে, যৌথভাবে শব্দটা বলতেন, যৌথভাবে উক্ত সম্পত্তি ক্রয় করে বা উহার জন্য নিলামে দর হাঁকে, তবে উক্ত সরকারি কর্মকর্তা বিনাশ্রম কারাদণ্ড, যার মেয়াদ 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা বৈদণ্ডে দণ্ডিত হবে। এবং লাস্টের লাইনটা আন্ডারলাইন করেন, সম্পত্তি ক্রয় হয়ে থাকলে উহা বাজেয়াপ্ত করা হবে। যদি কোনো সম্পত্তি ক্রয় করা হয় তাহলে সেই সম্পত্তি কি হবে? বাজেয়াপ্ত হবে। বাজেয়াপ্ত হবে মানে নিয়ে নিবে, রাষ্ট্র নিয়ে নিবে, সরকার নিয়ে নিবে। তাহলে 169 ধারার মূল কথা যে নিলামে কোনো সরকারি কর্মকর্তা কোনো দর হাঁকতে পারবে না। দর হেঁকে যদি কোনো কিছু কিনেও ফেলে, যেটা কিনেছে সেটা কি হবে? বাজেয়াপ্ত হবে। আর ওনার বিরুদ্ধে মামলা হইলে ওনার সর্বোচ্চ সাজা হইতে পারে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড। হ্যাঁ, ওইটাই করা যাবে, কিন্তু ওই জায়গায় ওনার যৌথ নাম থাকা যাবে না, যৌথ নাম দেওয়া যাবে না। জি, আচ্ছা। এই নূর আলম খান, আপনার তো এটা জানা উচিত, সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা হওয়ার সাথে সাথেই তার চাকরি থেকে সাথে সাথে সাময়িক বরখাস্ত। আর যদি সাজা হয়ে যায়, 2 দিন সাজা হলেও তার চাকরি শেষ। জি। আমি তো আমার দেখা মতে ওই সচিবালয় চাকরি করে কিছুদিন আগে তো কোনো কোনো 14 দিন জেল করছে। তারে কি সাজা দিছে? রাষ্ট্রপতি তো মনে করেন সেই জেলে ঢুকলে সাসপেন্ড হবে না। এখন আরে তো ওই বিষয়ে অবগত করাইতে হবে ওই জায়গা, সে দেখেন ছুটিতে ছিল কিনা। আচ্ছা দেখেন, জি জি জি, ওই যে আপিলে নিষ্পত্তি হইলে তারপরে করবে। এখন আছে কিভাবে, আছে কি দেখেন, আছে কিভাবে, এখন সরকারি কর্মচারীর যে চাকরির শর্তাবলী আছে ওই জায়গায় থাকতে পারে যে এতদিন কারাদণ্ড হতে হবে। ধরেন আমি আপনাদের একটা উদাহরণ দিই, যে সংসদ সদস্যরা যারা এমপি ইলেকশন করবে, বাংলাদেশ সংবিধানের 66 অনুচ্ছেদে আছে যে যদি কেউ 2 বছর কারাদণ্ড প্রাপ্ত হয় তাহলে 5 বছর না গেলে সে আর সংসদ সদস্য নির্বাচন করতে পারবে না। কিন্তু সে যদি তাহলে 6 মাস কারাদণ্ড প্রাপ্ত হয়েছে পারবে। তারপরে যদি আপনার 1 বছর কারাদণ্ড প্রাপ্ত হয়েছে পারবে। এখন আপনাদের ওই সরকারি কর্মকর্তাদের ওই চাকরি রিলেটেড ওই জায়গায় শর্ত থাকতে পারে যে এতদিন কারাদণ্ড প্রাপ্ত হইলে সে, এটা হলো এক, আমি আপনাকে নিশ্চিত হয়ে জানাবো। আর 2 নাম্বার হচ্ছে যে হয়তোবা সে মানে আনডিউ ইনফ্লুয়েন্স, অনুচিত প্রভাব খাটাইয়ে ওই এটা তার মানে ওই বরখাস্ত টরখাস্ত হয় নাই। বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কিছুই হয়। ধরেন একজন বিচারপতির এলএলবি সার্টিফিকেট জাল, সে বিচারপতি হইছে, পরে এসে ধরা খাইছে বহু বছর দায়িত্ব পালন করার পর। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট 20 বছর অ্যাডভোকেসি করার পর জানা গেছে যে তার সুপ্রিম কোর্টের লাইসেন্স নাই। আচ্ছা যাই হোক, আসেন। করিম নিজেকে সচিব পরিচয় দিয়ে কবিরকে সচিবালয়ে চাকরি পাইয়ে দেওয়ার জন্য 1 লক্ষ টাকা গ্রহণ করে। উক্ত ঘটনায় করিম কোনো অপরাধ করেছে কিনা? তাহলে তিনি স্বয়ং বলতেছে যে সে হলো একজন সচিব পরিচয় দিয়ে, সে কিন্তু অ্যাকচুয়ালি সচিব না, সে পরিচয় দিছে সচিব এবং 1 লাখ টাকা নিয়েছে যে আমার 1 লাখ টাকা দাও,
তোমার সচিবালয় চাকরি পাই দিব। তো আমরা পরিচয় দেওয়ার ক্ষেত্রে সে সর্বোচ্চটাই দিছে, সচিবের উপর তো আর কোনো সরকারি চাকরি নাই। দেখেন সেক্রেটারি। আচ্ছা, এখন আমি আপনাদের এই জায়গায়, এটা লিখিত পরীক্ষায় একবার প্রশ্ন এসেছিল বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায়। তো যে কোনো সমস্যামূলক প্রশ্ন আপনাদের এখান থেকে লেখা শিখাই দিই। দেখেন, যে কোনো সমস্যামূলক প্রশ্ন, এগুলার বলে সমস্যামূলক প্রশ্ন, যে অমুক অমুকরে এই বলে পরিচয় দিছে, এখন অমুকের কোনো অপরাধ হয়েছে কিনা, এই ধরনের প্রশ্ন লেখার ক্ষেত্রে প্রথমে লিখতে হয় ঘটনার বর্ণনা। ঘটনার বর্ণনা, প্রশ্নে যেটা এসেছে সেটা হুবহু লিখবেন ঘটনার বর্ণনা, যা জানতে চাইছে তার আগের লাইন পর্যন্ত। অর্থাৎ জানতে, এই এই যে প্রশ্ন জানতে চাইছে কি, উক্ত ঘটনায় করিম কোনো অপরাধ করেছে কি, এই লাইনের আগ পর্যন্ত হবে ঘটনার বর্ণনা। এই যে দেখেন, করিম নিজেকে সচিব পরিচয় দিয়ে কবিরকে সচিবালয়ে চাকরি পাইয়ে দেওয়ার জন্য 1 লক্ষ টাকা গ্রহণ করে, এইটুক পর্যন্ত হবে ঘটনার বর্ণনা। তারপরে দেখেন বিচার্য বিষয়, উক্ত ঘটনায় করিম কোনো অপরাধ করেছে কিনা তা আলোচনা করতে হবে। প্রশ্নে ছিল এটা যে উক্ত ঘটনায় করিম কোনো অপরাধ করেছে কি, করেছে কি। আমি লিখবো বিচার্য বিষয়, উক্ত ঘটনায় করিম কোনো অপরাধ করেছে কিনা সেটা আলোচনা করতে হবে। এলো 2 পার্ট গেল। তাহলে একটা সমস্যামূলক প্রশ্নের ঘটনা বর্ণনা এবং বিচার্য বিষয়, এই দুইটা লেখার জন্য আমার আলাদা কিছু জানার দরকার নাই, এই দুইটা আমি লিখতে পারবো কি দেখে, প্রশ্ন দেখে। এখন আসেন আইনানুগ পর্যালোচনা। এই জায়গায় আলোচনা করা হবে যে আসলেই সে কি অপরাধ করছে কিনা। দেখেন, করিম দণ্ডবিধির 170 ধারায়, আন্ডারলাইন করেন, 170 ধারায় অপরাধ করেছে। কত ধারা বলেন? 170 ধারায়। 170 ধারায় সরকারি কর্মচারীর, আন্ডারলাইন করবেন, সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে মিথ্যায় পরিচয় দেওয়া অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি নিজের সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে কোনো পরিচয় দেয়, পরিচয় দিয়ে যদি সে যদি কোনো কাজ করে, তাহলে সে দণ্ডিত হবে কত ধারায়? 170 ধারায়। আমাদের আশেপাশে অনেক জায়গায় দেখবেন পরিচয় দিচ্ছে আমি র্যাব, পরে জানা গেছে সে আসলে র্যাব না, পরিচয় দিচ্ছে আমি পুলিশ, সে আসলে পুলিশ না। ইভেন আর্মিও সাজেও গেছে, বাট সে আসলে আর্মি না। তাহলে যে এই কাজগুলো করছে সে দণ্ডিত হবে কত ধারায়? 170 ধারায়। 170 ধারার অধীন কোনো ব্যক্তি দণ্ডিত হতে পারে যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারী, আন্ডারলাইন করবেন, নয় জেনেও সে নিজেকে সরকারি কর্মচারী হিসেবে দাবি করে। সে সরকারি কর্মচারী নয় জেনেও সরকারি কর্মচারী হিসেবে নিজেকে কি করছে? দাবি করছে। বা মিথ্যাভাবে অনুরূপ সরকারি কর্মচারী ছদ্মবেশ ধারণ করে কোনো কাজ করে বা করার চেষ্টা করে। তখন দেখেন, আহ তবে আচ্ছা, তবে উক্ত সরকারি কর্মচারী যে কোনো বর্ণনার কারাদণ্ড, আন্ডারলাইন করবেন, যার বর্ণনা 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এখানে করিম নিজে সচিব নয়, এটা নিজেকে সচিব পরিচয় দিয়েছে এবং সে চাকুরি দেওয়ার জন্য 1 লক্ষ টাকা গ্রহণ করেছে, এই লাইনটা আন্ডারলাইন করবেন। সরকারি কর্মচারী না হওয়ার পরেও নিজেকে সরকারি কর্মচারী হিসেবে পরিচয় দেওয়া 170 ধারায় অপরাধ না। এতক্ষণ পরে কি বলে ভাববেন যে সরকারি কর্মচারী নয় জেনেও শুধু পরিচয় দেওয়া অপরাধ না, তবে বরং 170 ধারা তখনই প্রযোজ্য হবে যখন উক্ত পদ ব্যবহার করে বেআইনি ভাবে কোনো কিছু করার চেষ্টা করে। অর্থাৎ আপনি একটা নাটকে পুলিশের ভূমিকা অভিনয় করছেন, মঞ্চ নাটকে পুলিশের ড্রেস পরছেন, ওইটা কোনো অপরাধ না। কিন্তু আপনি যখন পুলিশের ড্রেস পরে একটা দোকান থেকে বাকি নিছেন, একজনরে ধরে নিয়ে আসছেন, একজনরে মারছেন, তখন সেটা কি বলেন? অপরাধ, 170 ধারায় অপরাধ। যেহেতু করিম শুধুমাত্র নিজেকে সচিব মর্মে পরিচয় দিয়েছে এমন না, বরং মুক্ত পরিচয় ব্যবহার করে 1 লক্ষ টাকা হাতিয়েও নিয়েছে, তাই করিম 170 ধারায় দণ্ডিত হবে। তাহলে এখানে আমরা যে জিনিসটা জানলাম যে শুধু পরিচয় দিলে হবে না, পরিচয়ের সাথে সাথে কি কোনো কাজও করতে হবে। এখন একটা বিষয় দেখেন, শুধু মানুষ পরিচয় দেয় কিসের জন্য? যে কোনো একটা সুবিধা নেওয়ার জন্যই তো সে দেয়, শুধু শুধু তো আর কেউ বলে না। যে কোনো একটা সুবিধা নেওয়ার জন্যই সে পরিচয় দেয় যে আমি অমুক। সিদ্ধান্ত দেখেন, সুতরাং উল্লেখিত ঘটনায় করিম দণ্ডবিধির 170 ধারায় দণ্ডিত হবে। তাহলে এগুলো কি কমনে লিখবো? হ্যাঁ। তো তাহলে আপনাদের লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে সরকারি কর্মচারীদের পারিতোষিক গ্রহণ সংক্রান্ত বা সরকারি কর্মচারীদের ঘুষ গ্রহণ সংক্রান্ত বিধানাবলী আলোচনা করুন। তাহলে এই 161 থেকে 170, বা এর মধ্যে থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসে
যে অমুক অমুকের স্বামীরে দিয়ে একটা মামলার রায় দেওয়ার জন্য অমুকের কাছ থেকে একটা মূল্যবান হার গ্রহণ করছে এবং তার স্বামী তারে ঠিকই ওই আসামিরে খালাস দিয়ে দিছে, তাহলে এখানে অমুকের স্ত্রী এবং অমুকের কোনো অপরাধ করেছে কিনা আলোচনা করুন। তাহলে এই সংশ্লিষ্ট ধারা দিয়ে আমার আলোচনা করতে হবে, বুঝতে পারছেন? তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে ধারাগুলো পড়লাম সেই ধারাগুলো আবার একটু আলোচনা করি, আসেন এক এক কথায়। সরকারি কর্মকর্তা স্বয়ং ঘুষ গ্রহণ করে 161, 3 বছর। থার্ড পার্টি বা দালাল 162, 3 বছর। ব্যক্তিগত প্রভাব খাটে 163, 1 বছর বিনাশ্রম, 1 বছর বিনাশ্রম। সরকারি কর্মকর্তা যদি ওই 162 বা 163 মানে দালাল বা ওয়াইফে সহায়তা করে, তাহলে সে দণ্ডিত হবে 164, কত? 3 বছর। আচ্ছা, বিচারালয়ের কোন কর্মকর্তা কারো কাছ থেকে কোনো ঘুষ নিলে সুবিধা নিলে সে দণ্ডিত হবে 165, 3 বছর। কোন ব্যক্তি সে যদি সরকারি কর্মকর্তারে ঘুষ অফার করে, তাহলে 161 বা 65 সহায়তা করলে সে দণ্ডিত হবে 165 তাতে ওই অপরাধটা অনুষ্ঠিত হোক বা শাস্তি ওই 61 আর 65 মতো। যার কাছ থেকে জোর করে ঘুষ নেওয়া হয়েছে সাধারণ ব্যক্তি, সে অব্যাহতি পাবে 165 কম। সরকারি কর্মকর্তা অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে যদি কোনো কাজ করে সে দণ্ডিত হবে 166, 1 বছর বিনাশ্রম, 1 বছর বিনাশ্রম। 167 আমরা পড়ি নাই, 168-তে বলছে বেআইনি ভাবে ব্যবসায় নিয়োজিত হওয়া, 1 বছর বিনাশ্রম, 1 বছর বিনাশ্রম। 169 পড়ছি যে সরকারি কর্মচারী হয়েও নিলামে দর হাঁকা বা কোনো জিনিস ক্রয় করা, 2 বছর বিনাশ্রম। 169। আর সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে সেই উদ্দেশ্যে যদি কাউরে কোনো অপরাধ করে, কোনো ক্ষতি করার উদ্দেশ্যে কোনো কাজ করে, তাহলে দণ্ডিত হবে 170, যে কোনো বর্ণনার 2 বছর। বুঝছেন? এখানে একটা ধারা লেখেন, লেখেন 416 ধারা লেখেন, যে 416 ধারায় ছদ্মবেশে প্রতারণার সংজ্ঞা, ছদ্মবেশে প্রতারণার সংজ্ঞা এবং 419 ধারায় শাস্তি আলোচনা করা হয়েছে। ব্র্যাকেটে লেখেন 3 বছর, শাস্তি 3 বছর। তাহলে 170 ধারার মতো আরো একটা অপরাধ আমাদের দণ্ডবিধিতে আছে, সেটা হলো ছদ্মবেশে প্রতারণা। ওই প্রতারণাটা আমরা সামনে পড়বো, ওটা যে কোনো ব্যক্তি হইতে পারে, কাল্পনিক ব্যক্তি হইতে পারে। আমি যদি এসে বলি আমি মঙ্গল গ্রহের লোক, আমার এটা দাও, তাহলেও আমি দণ্ডিত হবে কত ধারায়? 419 ধারায়। সংজ্ঞা দিতে 416, আর মামলা সর্বদা হয় দণ্ডবিধিতে শাস্তির ধারায়, মামলা হবে 419। তাহলে পিপাস বাইন বলেন তো যে 170 ধারার পরিধি বেশি না 419 ধারার পরিধি বেশি? 170 ধারার পরিধি বেশি না 419 ধারার পরিধি বেশি? পরিধি বুঝেন তো? কোনটা ব্যাপ্তি? ব্যাপ্তি আমাদের দিনেশ একদিন বলতে স্যার ব্যাপ্তি কি? ব্যাপ্তি মানে হলো কোনটা দিয়ে বেশি ব্যাপকতা বেশি, 170 ধারার ব্যাপকতা বেশি না 419 ধারার ব্যাপকতা বেশি? বলেন তো আপনারা কোনটার বেশি? 419 যে কোনো ব্যক্তির ছদ্মবেশের ক্ষেত্রে প্রযোজ্য, আর 170 শুধুমাত্র কি সরকারি কর্মকর্তার ছদ্মবেশ। বুঝছেন? 419 ধারা একজন ব্যক্তি মারা গেছে, তারও ছদ্মবেশ ধারণ করলে 419। কোনটা কোনটা? 161 থেকে 170 দুদক, দুদক, দুদকের এই মামলাগুলো করবে দুদক, আর আপনি দুদকরে অবহিত করবেন যে এই অমুক এই অপরাধ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুদকের অফিসে গিয়ে দিবেন। তবে আবার কথা আছে, যদি কেউ ভুয়া কোনো অভিযোগ দেন তাহলে দুদক কিন্তু আবার আপনারে ধরবে। হ্যাঁ,
তো আমরা এতক্ষণ ধরে যে অধ্যায় পড়লাম, আপনাদের কার কি প্রশ্ন আছে বলেন। বিমল সাহেব, প্রশ্ন আছে? স্যার এই 161 থেকে 170 যে মামলাগুলো হবে এগুলো দ্রুত পেজে করতে হবে। দুর্নীতি দমন কমিশন করবে। আমাকে জানাই। আর অভিযোগ করতে হবে সে তারা পাচ্ছি। তথ্য আমাদের দেয়া লাগবে। আপনি গিয়ে ওই জায়গায় তথ্য দিবেন, মিথ্যা হলে আবার আমাদের নামে দেবে। মিথ্যা হইলে আবার আপনার শাস্তি হবে। আমাদের দেওয়া অভিযোগ, আচ্ছা অভিযোগ। নারী শিশু মামলায় যেরকম যে মিথ্যা অভিযোগ দেয়, তার 17 ধারায় কতদিনের শাস্তি হয় বলেন? হ্যাঁ, 22 দিন। কয়দিন? 17। আপনারা তো নারী শিশুর মামলায় যদি কেউ মিথ্যা অভিযোগ করে তাহলে শাস্তি কতদিন? 7 বছর। 17 ধারা আছে মিথ্যা মামলা শাস্তি 7 বছর। প্রশ্ন আছে আপনাদের? প্রশ্ন না থাকলে একটু চা খাওয়ার বিরতি, এরপর 5 মিনিট পর শুরু করতেছি। শাকিল, আমার এক কাপ চা খাওয়ান। তো ধারা 171 থেকে 61 থেকে যে 71, আমরা 161 থেকে 70 পর্যন্ত পড়ছি, মাঝে 167 ধারাটা পড়ি নাই, আর সব পড়ছি। তো এই জায়গার যে আলোচনা, এই আলোচনা পড়া লাগবে না, সরাসরি আমরা চলে আসি এই জায়গার প্রশ্নে। বিগত বছরের প্রশ্ন সর্বসাকুল্যে প্রিলিমিনারি পরীক্ষায় বার থেকে একবারও আসে নাই, তো বিবিআই বার থেকে এখানে আসার খুব সম্ভাবনা আছে। দ্বাদশ বিজিএস পরীক্ষা একটা প্রশ্ন এসেছিল, দেখেন। এখন আপনারা শনাক্ত করতে পারবেন, দেখেন পড়ে। কোন ব্যক্তি সরকারি কর্মকর্তাকে ঘুষ দিয়ে কোনো কাজ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে ঘুষ গ্রহণ করলে কোন ব্যক্তি, তাহলে কত ধারায় বলেন? 162। এখন এখান থেকে যত প্রশ্ন হোক আপনি শনাক্ত করতে পারবেন যেটা কোন ধারায় পড়ে। আমরা 2 নংটা পড়ি, দেখেন। ওটা একবারে জমা দিন। মুনসেফ, দেখেন 2 নম্বরটা দেখেন। মুনসেফ ক ব্যাংকার ক্ষয়ের পক্ষে একটি মকদ্দমার সিদ্ধান্ত নেওয়ার জন্য কয়ের প্রতি পুরস্কার স্বরূপ কয়ের ভাইয়ের জন্য ক্ষয়ের ব্যাংকে একটি চাকরি সংগ্রহ করে। ক দণ্ডবিধির কত ধারায় অপরাধ করছে বলেন? সরাসরি সে নিছে, সে, তাহলে 161। বুঝছেন? 3 নম্বর প্রশ্নটা একটু পড়ি। 3 নং, সরকারি কর্মকর্তা এ ভুলভাবে জেডকে প্ররোচিত করে যে সরকারের সাথে তার প্রভাব জেডকে একটি উপাধি অর্জন করেছে এবং এমন সেবার জন্য পারিতোষিক হিসেবে এ কে অর্থ প্রদান করতে এ জেড কে প্রভাবিত করে। এ বলতে তুমি আমারে দাও। এই ক্ষেত্রে এ দণ্ডবিধির কত ধারা অপরাধ করছে? সরকারি কর্মকর্তা, ধরেন আমি সরকারি কর্মকর্তা, আমি পূর্ণরে বলছি যে আপনি আমারে টাকা পয়সা দেন, আপনি অমুক পুরস্কারে ভূষিত হবেন, 21 পদক পাবেন, স্বাধীনতা পদক পাবেন, এবং আমি নিয়েছি, তাইলে আমি কততে দণ্ডিত হবো? 161। বুঝছেন না? 6 নম্বর প্রশ্নটা দেখি। 6, ক একজন সরকারি কর্মচারী ক এর স্ত্রী খ কোনো বিশেষ ব্যক্তিকে একটি চাকরির সংস্থান করে দেওয়ার জন্য খ ক কে অনুরোধ করার প্রতিদান স্বরূপ খ একটি উপহার গ্রহণ করে। তাহলে এই যে স্ত্রী খায়রুন, খ রায়তে আমরা খায়রুন পড়ি, তাহলে সে দণ্ডিত হবে কত ধারায়? 163। আচ্ছা, এখন আপনাদের যদি আমি এই যে আলোচনা করাইলাম, আলোচনা না করাইয়া সরাসরি বলতাম যে এই প্রশ্নগুলো মুখস্থ করেন, এটা মানে এগুলো বুঝতেন, এগুলো বোঝা যেত না। 7 নংটা দেখেন। ক একজন সরকারি কর্মচারী ক এর স্ত্রী খায়রুন কোনো বিশেষ ব্যক্তিকে একটি চাকরি সংস্থান করে দেওয়ার জন্য খায়রুন ককে করিমকে অনুরোধ করার প্রতিদান স্বরূপ খায়রুন একটি উপহার গ্রহণ করে। কার্যটি করতে করিম খায়রুনকে সহায়তা করে। তো এই ক্ষেত্রে ড্যাশ দণ্ডিত হতে পারে। খায়রুন 163 ধারায় অনধিক 1 বছর কারাদণ্ড, করিম 164 ধারায় 3 বছর কারাদণ্ড। করিম এবং খায়রুন উভয় সমান শাস্তি পাবে, তারা অনধিক 3 বছর কারাদণ্ড। ক ও খ উভয় সঠিক, কোনটা বলেন? ক ও খ উভয় সঠিক। বুঝতে পারছেন? আচ্ছা, কি বোঝেন নাই? আচ্ছা, এই জায়গায় ওই যে খায়রুন তার স্বামীরে বলছে যে তুমি এই কাজটা করে দাও, তার স্বামীও এই কাজটা করে দিছে, তাহলে তাহলে সে বলছে যে তার স্বামীরে করে দাও, ব্যক্তিগত প্রভাব কাটাইছে, সে 163, আর স্বামী করে দিছে সে কত? 164। এই তো
8 নং প্রশ্নটা দেখেন, সরকারি কর্মচারী নয় জেনেও সরকারি কর্মচারী ছদ্মবেশ, আন্ডারলাইন করেন, পার্সোনেটিং এ পাবলিক সার্ভেন্ট। পার্সোনেটিং শব্দের অর্থ হলো ছদ্মবেশ। কোন কাজ করলে বা করার চেষ্টা করলে তার দণ্ডবিধির কত ধারায় দণ্ডনীয়? 170 ধারা। আশা করি বুঝতে পারছেন। আমরা চলে আসি পরের অধ্যায়ে। দেখেন, সরকারি কর্মচারীগণের যাদের পুরাতন বই আছে তাদের আর নতুন বই কেনা লাগবে না। নতুন বইতে জায়গায় অনেক ধারা বলছে, এত ধারা, নতুন যারা তারা পড়ুক, আপনারা যাদের পুরাতন বই ওইটুক পড়লেই হবে। সরকারি কর্মচারীগণের আইনানুগ কর্তৃত্ব অবমাননা সম্পর্কিত, কন্টেম্প্ট অফ দ্য লফুল অথরিটি অফ পাবলিক সার্ভেন্টস। এখানে অনেক ধারা আছে, বাট ধারাগুলো সহজ, একটু ব্যাখ্যা দিলে বুঝতে পারবেন। প্রথমে আমরা চলে আসি সমন বা অন্য কোনো কার্যধারা আত্মগোপন করা বা সমন বা অন্য কার্যধারা ঘোষণা জারিতে বাধা, 172 আর 173। প্রথমে দেখেন, জারিকৃত সমন, নোটিশ বা আদেশ এড়াতে গোলদেন আত্মগোপন করার জন্য কোনো ব্যক্তি 172 ধারায় দণ্ডিত হতে পারে। ওই যে আত্মগোপন, একটু শুনেন। একজন ব্যক্তির সমন তো বুঝেন, কোন বিষয় সম্পর্কে কারো অবগত করা, সমন দেয়, নোটিশ দেয়। ধরেন পুলিশ অফিসার যখন জবানবন্দি নেয় ফৌজদারি কার্যবিধিতে 161 161 ধারায়, 161 ধারায় জবানবন্দি নেওয়ার পূর্বে ঘটনা সম্পর্কে যা জবানবন্দি নিবে তারে পুলিশ সমন পাঠায় বা নোটিশ পাঠায় যে তুমি অমুক জায়গায় আসো, এটা বলা আছে 160 160 ধারায়। তার কাছে ধরেন নোটিশ গেছে, ফেরদৌসের কাছে নোটিশ গেল যে ফেরদৌস তুমি অমুক হত্যাকাণ্ডের সাক্ষী, তুমি থানায় এসে এই বিষয়ে জবানবন্দি। যে যে করবেন তারা তারা এই যে এখন থেকে সাসপেন্ড করে দিব। দেখেন, আচ্ছা, তাহলে এখন দেখেন বিষয়টা হলো যে যে কথা বলতেছিলাম, যে ধরেন পুলিশ অফিসার আমাদের ফেরদৌসের সমন দিছে, কিন্তু ফেরদৌস ওই সমনটা একসেপ্ট করে না, আত্মগোপনে রয়েছে, মানে সমন তো গ্রহণ করতে হয়, সে টোটালি গ্রহণই করে নাই, সে পলায় আছে। বা আমরা যখন এই যে সিআর মামলার ক্ষেত্রে যখন সমন যায়, ওই সমন কেউ যদি গ্রহণ না করে, নর্মালি সমন গ্রহণ না করলে পরের তারিখে এক সময় হয়ে যাবে কি ওয়ারেন্ট। আচ্ছা, কিন্তু সে ধরেন সমনটা গ্রহণই করে নাই, তাহলে সে দণ্ডিত হবে 172 ধারায়। ওই মামলায় পার্টিকুলারলি যা হোক না না হোক, এই যে যে সমন যে সে গ্রহণ করে নাই, এই জন্য সে দণ্ডিত হবে দণ্ডবিধির কত ধারায়? 172 ধারায়। বুঝছেন? অপরদিকে অন্যদিকে এমন সমন, নোটিশ বা আদেশ বা ঘোষণা প্রচারে বা জারি করতে গোলদেন বাধা দেওয়ার জন্য 173 ধারায় দণ্ডিত হতে পারে। মানে যখন সমনটা দিতে গেছে বাধা দিছে, আদালতের কর্মকর্তারা বাধা দিছে যে জায়গা সমন জারি করা যাবে না, আদেশ জারি করা যাবে না, যদি বাধা দেয় তাহলে দণ্ডিত হবে কত ধারায়? 173। আত্মগোপন হলো 172 আর আত্মগোপন 172, জারিতে বাধা দিলে কত? 173। বুঝছেন না? আচ্ছা, আইনগতভাবে ক্ষমতা সম্পন্ন সরকারি কর্মকর্তা কর্তৃক জারিকৃত সমন, নোটিশ বা আদেশ এড়াতে আত্মগোপন করে 172 এবং জারিতে বাধা দেওয়ার জন্য 173 ধারায় কোনো ব্যক্তি অনধিক গোল দিবেন 1 মাস বিনাশ্রম কারাবাস বা অর্থদণ্ড বা অনধিক 500 টাকা হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। একটু শুনেন, আমি একটা ব্যাখ্যা দিই। যদি সরকারি কর্মকর্তার সমন আত্মগোপন করে, বা সরকারি কর্মকর্তা, নট আদালত, সরকারি কর্মকর্তা, পুলিশ সমন দিছে একসেপ্ট করে নাই, পলাই আছে, পুলিশ সমন দিতে গেছে, তারে জারিতে বাধা দিছে 173, তাহলে সেই ক্ষেত্রে সাজা এক মাস 500 টাকা, 1 মাস 500 টাকা, এগুলো সরকারি কর্মকর্তার সমন। কিন্তু যদি আদালতের সমন অমান্য, মানে আদালতের সমন গ্রহণ না করে আত্মগোপনে আছে বা আদালতের সমন জারিতে বাধা দিছে, তাইলে সাজা হবে 6 মাস 1000। একটু পরে আসতেছি, এই যে দেখেন, এই যে পরে আসতেছি দেখেন। কিন্তু হাজির হতে বা নথি দাখিল করতে গোল দিবেন এই যে আদালত কর্তৃক জারিকৃত, আদালত কর্তৃক জারিকৃত। যা করতে বলি সেটা করেন, বলবো আবার।
আদালত কর্তৃক সমন, নোটিশ বা আদেশ এড়াতে আত্মগোপন করে 172 ও জারিতে বাধা দেয় 173 দ্বারাই কোনো ব্যক্তি গোল দিবেন 6 মাস পর্যন্ত বিনাশ্রম কারাবাস, অর্থদণ্ড বা অনধিক গোল দিবেন 1000 টাকা হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। অনেক কথা বলা আছে বাট মূল কথা অল্প। শুনেন, আমি আপনাদের সহজে বলে দিই, সবাই মনোযোগ দেন। সমন দিতে গেছে, সমন একসেপ্ট করেন নাই, আত্মগোপনে ছিলেন, অপরাধ হয়েছে 172। সমন দিতে গেছে, ওই জারিতে বাধা দিছেন 173। এখন 72 73-এর সমনটা যদি কোনো সরকারি কর্মকর্তা হয় তাহলে 72 73-এর সাজা হবে 1 মাস বিনাশ্রম বা 500 টাকা। আর ওই সমনটা যদি আদালত কর্তৃক জারি হয়ে থাকে, মানে আদালত দিয়ে থাকে ইস্যু করে, তাহলে সাজা হবে 6 মাস 1000। আদালত কর্তৃক যেটা সেটা হলো শেয়ার মামলার ক্ষেত্রে। হ্যাঁ, শেয়ার মামলা বলা যায়। আদালত ধরেন, আমি একই কথা বলি, ধরেন একটা মামলায় পুলিশ সমন দিছিল, আপনারে সমন দিছে, আপনি পুলিশের সমন একসেপ্ট করেন না, আত্মগোপনে আছেন, আপনার সাজা হবে 1 মাস 500 টাকা। বুঝছেন? কিন্তু ওই সমনটা পুলিশ না দিয়ে ওই সমনটা যদি আদালত দিত এবং আপনি আত্মগোপনে আছেন, তাহলে সেম ধারাই সাজা হতো, বাট সাজা হতো 6 মাস 1000। বুঝছেন? মানে আদালতের দিলে, আদালতেরটা অমান্য করলে সাজা বেশি, আর সরকারি কর্মকর্তারটা অমান্য করলে সাজা একটু কম, 1 মাস 500, আর হলো 6 মাস 1000। বুঝতে পারছেন? আচ্ছা, ধারা 1, শুধু ধারা আগে মনে রাখবেন, ধারা দিয়ে আত্মগোপন করছে 72, জারিতে বাধা দিচ্ছে 173, 2 ধারা সাজা 1। সরকারি কর্মকর্তারটা আত্মগোপন করলে 1 মাস 500, আদালতের অমান্য করলে টাকা। বুঝলেন? আচ্ছা, হাজির না হওয়া বা দলিল দাখিল না করার শাস্তি 174 ও 175। বিমল সাহেব, আপনার জন্য ডিসকাউন্ট আছে, ওই যে যে 2টা 3টা প্রশ্ন আছে ওইটা বললেই হবে, আপনার ওই জায়গায় পড়া লাগবে না। হাজির না হওয়া বা দলিল দাখিল না করার শাস্তি দেখেন, সরকারি কর্মচারীর আদেশ প্রতিপালনে হাজির না হওয়া, আন্ডারলাইন করেন, হাজির না হওয়া বা হাজির হতে ব্যর্থ হওয়া 174 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এটা একটু বুঝাই ভাই। 172-এ হলো সমন দিতে গেছিল, আপনি আত্মগোপনে ছিলেন 172-এ, আর 173-এ হলো সমন দিতে গেছিল, জারিতে বাধা দিছেন। 174 হলো সমন দিতে গেছিল, সমন গ্রহণ করছেন, কিন্তু পরে আর আসেন নাই, আদালতে আসেন না। এখন আদালতে সমন গ্রহণ করে না আসলে তো এমনিতে ওয়ারেন্ট হবেই। আর এই জায়গায় আরো একটা অপরাধ হয়েছে, দণ্ডবিধির 174 ধারার অপরাধ। যদিও বাস্তবে এই 74 ধারা মামলা কিন্তু করে না, কিন্তু ওই যে ওয়ারেন্ট হয়েছে ওইটার উপর শেষ হয়ে গেছে। বাট সে যদি সমন একসেপ্ট করে যদি না আসে, তাহলে অপরাধ হয়েছে কততে? 174, সাজা 1। আদালতেরটা হইলে 6 মাস 1000, সরকারি কর্মকর্তারটা হইলে 1 মাস 500। আদালত হইলে 6 মাস 1000, সরকারি কর্মকর্তা হইলে 1 মাস 500। তাহলে 72 74-এর ভিতর পার্থক্য কি? 72 হলো সমন দিতে গেছে আত্মগোপনে, আর 174 হলো সমন দিছে গ্রহণ করছে কিন্তু হাজিরার দিন হাজির হয় নাই, এটা হলো 174। বুঝছেন? অন্যদিকে সরকারি কর্মচারীর নিকট, আন্ডারলাইন করবেন, কোন দলিল দাখিল করতে বাধ্য ব্যক্তি কর্তৃক উক্ত দলিল দাখিল না করা 175 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। একজন দলিল দাখিল করতে বাধ্য ব্যক্তি, সে দলিল দাখিল করে নাই। আপনারা যারা কোর্টে যান তারা জানবেন যে, বা অন্যান্য আমি আপনাদের পড়িয়েছি, সার্চ ওয়ারেন্ট দেয়, আদালত থেকে সার্চ ওয়ারেন্ট দেয় কোন দলিল বা বস্তু হাজির করার জন্য, সার্চ ওয়ারেন্ট দেয় 96 ধারায়। অবৈধ কোনো জিনিসপত্র এগুলা উদ্ধারের জন্য সার্চ ওয়ারেন্ট দেয় 98 ধারায়। আর বেআইনি ভাবে আটককৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য সার্চ ওয়ারেন্ট দেয় 100 ধারায়। তো ধরেন কোন দলিল বা বস্তু হাজির করার জন্য মিলন রে সার্চ ওয়ারেন্ট দিছে, মিলনের প্রতি নির্দেশিত হয়েছে যে তুমি অমুক দলিল আদালতে নিয়ে আস, বাট মিলন আনে নাই, তাহলে মিলন দণ্ডিত হবে 175 ধারায়, 175 ধারায়। ব্যক্তিকে নির্দেশ করলি যে সেই হ্যাঁ 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 হ্যাঁ, জি, যে অমুক ব্যক্তিরে দিছে সার্চ ওয়ারেন্ট,
এটা শুধু ফৌজদারির ক্ষেত্রে না, দেওয়ানি মামলার ক্ষেত্রে, দেওয়ানি মামলায় অনেকে নির্দেশ দেয় যে অমুক জায়গায় দলিল আছে, অমুক দলিল তুমি হাজির করো, সমন দিছে, সেও যদি হাজির না করে তাহলে দণ্ডবিধির কত ধারায় দণ্ডিত হবে? 175। বুঝছেন? আচ্ছা দেখেন, তো আইনগতভাবে ক্ষমতা সম্পন্ন সরকারি কর্মকর্তা কর্তৃক জারিকৃত সমন, নোটিশ বা আদেশ, ঘোষণা অনুসারে হাজির হতে বিরত থাকা বা ব্যর্থ হলে 174, এবং দলিল দাখিল না করলে 175 ধারায় কোনো ব্যক্তি অনধিক 1 মাস পর্যন্ত বিনাশ্রম কারাবাস, অর্থদণ্ড সহ, যা অনধিক কত 500 টাকা হতে পারে, উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। কিন্তু আদালত কর্তৃক সমন, নোটিশ বা আদেশ অনুসারে হাজির ব্যর্থ হলে, আদালতের নির্দেশ অমান্য করলে 6 মাস কারাগার। 172 থেকে 75 সাজা এক, মানে অপরাধগুলো ভিন্ন ভিন্ন বাট সাজা এক। সরকারি কর্মকর্তারটা অমান্য করলে 1 মাস 500, আদালতেরটা অমান্য করলে 6 মাস কারাগার। তার মধ্যে 72 হলো আত্মগোপন করছে, সমন একসেপ্ট করে নাই, 73 বাধা দিছে, 74 সমন একসেপ্ট করে হাজির নাই, 75 দলিল হাজির করতে বলছিল, দলিল হাজির করে নাই। আর এই 72 থেকে 75 সাজা কিন্তু সব এক। সরকারি কর্মকর্তারটা হইলে 1 মাস 500, আর আদালতেরটা হইলে 6 মাস 1000। বুঝছেন? না না, মামলা চলমান অবস্থায় আলাদা রায় দিবে না, এইটা নিয়ে আলাদা মামলা হবে। এইটা, এই যে আমি গতকাল আপনাদের বলছিলাম যে 144 এর মামলা কে করে, 145 এর মামলা কে করে, এই 74 থেকে 75 সব মামলাগুলো যে কর্মকর্তাটা নির্দেশ অমান্য করছে, যে আদালতেরটা অমান্য করছে, সে আদালত মামলা করবে। এটা আলাদা সিআর মামলা হবে। বুঝছেন? তার মানে পুলিশ যদি কাউরে 161 ধারায় সমন, মানে জবানবন্দি নেওয়ার জন্য সমন দিচ্ছে 160 ধারায়, সে ধরেন আত্মগোপনে আছে, তাহলে পুলিশ তার বিরুদ্ধে মামলা করবে 172। পুলিশের সমন জারিতে বাধা দিছে, পুলিশ মামলা করবে 173। পুলিশের সমন অ্যাকসেপ্ট করে আসে নাই, পুলিশ মামলা করবে কততে? 174। পুলিশ কাউরে দলিল দাখিল করতে বলছে, দলিল দাখিল করে নাই, তাহলে সে মামলা করবে, পুলিশ বাদী হয়ে কত ধারায়? 175। বুঝছেন? যে মামলার বিচার ওই মামলা তো ওই মামলার গতিতে চলবে, কিন্তু এই যে যে অপরাধটা, এটার জন্য আলাদা আরেকটা মামলা হবে। তো জেনে রাখা ভালো, দেখেন আমরা একটু জেনে রাখা ভালো, এখানে পড়ি, আরো কয়েকটা ধারা জানবেন। আপনাদের যারা প্রথম প্রথম দণ্ডবিধি পড়তেছেন, মাঝে মাঝে একটা বিরক্ত আসবে বা ভয় আসবে যে এত ধারা কিভাবে মনে রাখবো, বাট সূত্র একটাই, আপনি চাপ নিবেন না, আশাবাদী থাকেন, বারবার দেখেন, দেখতে দেখতে দেখবেন যে এমনি আপনার ঘুমের ঘরেও মুখ দিয়ে বেরোচ্ছে ধারা। বুঝতে পারছেন? কিন্তু মুখস্থ করার দরকার নাই। আচ্ছা, আর কখনো আফসোস করবেন না, আফসোস বুঝেন, হাই হুতাশ, যে আমার দিয়ে কি হবে না, এটা করা যাবে না, এটাও করা যাবে না। আর আমি তো 100% পাস করবই, এটাও করা যাবে না। এই 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 সূত্রগুলো যদি মেনে নিতে পারেন তাহলে ইনশাল্লাহ কৃতকার্য হবেন। দেখেন, যে ব্যক্তি সত্য বলতে শপথ বা ঘোষণা করতে সরকারি কর্মকর্তা কর্তৃক, এই সত্য বলতে শপথ বা ঘোষণা, এটা আন্ডারলাইন করেন, সত্য বলতে শপথ বা ঘোষণা করতে সরকারি কর্মকর্তা কর্তৃক নির্দেশিত হয়েও উক্ত শপথ বা ঘোষণা, ওথ অর অ্যাফার্মেশন, ওথ মানে হচ্ছে শপথ, বুঝছেন, আর অ্যাফার্মেশন মানে হলো ঘোষণা, করতে অস্বীকার করে, সে ব্যক্তি গোল দিবেন 178 ধারায় দণ্ডিত হতে পারে। এটার অর্থ বুঝাই, যখন কোন সাক্ষী কাঠগড়ায় উঠে তারে শপথ বাক্য পাঠ করায় না, যা বলিব সত্য বলিব, সত্য বলে মিথ্যা বলিব না, এখন সে ধরেন শপথ বাক্য পাঠ করবে না, নাসরবান্দা, যে আমি দাঁড়াইছি, আমি সবসময় সত্যই বলি, আমি শপথ কেন পাঠ করতে যাব, করবে তো করবেই না, তাহলে সে দণ্ডিত হবে কত ধারায়? 178 ধারায়। বা সরকারি কর্মকর্তার নির্দেশ অনুসারে সত্য বলতে বাধ্য হয়ে বাধ্য ব্যক্তি কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করলে সে ব্যক্তি গোল দিবেন 179 ধারায় দণ্ডিত হবে। তাহলে শপথ বাক্য পাঠ করতে বাধ্য হয়ে যদি শপথ বাক্য পাঠ না করে তাহলে দণ্ডিত হবে 178। আর সরকারি কর্মকর্তা অনুসারে সত্য বলতে বাধ্য কোনো ব্যক্তি যদি উক্ত প্রশ্নের উত্তর দিতে কি করে, অস্বীকার করে, তাহলে সে দণ্ডিত হবে কত ধারায়? 179 ধারায়। এবং উভয় ক্ষেত্রে দেখেন, অনধিক 6 মাস পর্যন্ত বিনাশ্রম কারাবাস বা 1000 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা শাস্তি, আর কি, উভয় দণ্ড। 6 মাস 1000। বুঝছেন? আচ্ছা, তারপরটা দেখেন,
সরকারি কর্মচারী কর্তৃক আইনানুগ কর্তৃত্ব বলে আন্ডারলাইন করবেন সম্পত্তি গ্রহণে বাধা দান 183 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। সম্পত্তি গ্রহণে বাধা দান এটা আন্ডারলাইন করেন আর 183 গোল দেন। যে ব্যক্তি এমন বাধা দিবে সে যে কোনো বর্ণনার আন্ডারলাইন করেন 6 মাস বা 1000 টাকা পর্যন্ত হতে পারে বা উভয়। এটা বুঝেন। সম্পত্তি গ্রহণে বাধা দান এই শব্দটার অর্থ কি? ধরেন সরকার কোনো আদালত কোনো সম্পত্তি ক্রোক করছে, এখন ক্রোক করতে গেলে আদালত বিচারক তার ওই জায়গাতে সরাসরি সম্পত্তি নিয়ে আসবে না, একজন কর্মকর্তারে পাঠাবে। এখন সে ক্রোক করতে যায়, ওই সম্পত্তি যখন ক্রোক করতে গেছে ওই যে বা মালিক সে বাধা দিছে, তাহলে সে দণ্ডিত হবে কত ধারায়? 183 ধারায়। সাজা কিন্তু এই জায়গায় মোটামুটি একই, 6 মাস কত 1000। তারপরেরটা দেখেন, সরকারি কার্য প্রতিপালনে সরকারি কর্মকর্তাকে স্বেচ্ছায় বাধা দেওয়া, এটা আন্ডারলাইন করেন। সরকারি কার্য প্রতিপালনে সরকারি কর্মকর্তাকে স্বেচ্ছায় বাধা দেওয়া 186 ধারায় শাস্তিযোগ্য অপরাধ, যা অনধিক 3 মাস বিনাশ্রম কারাবাস বা অনধিক 500 টাকা অর্থদণ্ড উভয় হতে পারে। এটার অর্থ হলো যে পুলিশ কাউরে গ্রেফতার করতে গেছে, পুলিশে আপনি বললেন যে এই জায়গা গ্রেফতার করা যাবে না, তার দায়িত্ব থেকে বাধা দিচ্ছেন। পুলিশ বা যে কোনো সরকারি কর্মকর্তা তারে তারে সরকারি দায়িত্বটা পালন করতে দেন নাই, তাহলে মামলা হবে 183 ধারায়। বলেন তো এই মামলাটা কে করবে? বাধা দিছে করবে, অন্য কোনো ব্যক্তি করলে হবে না। তারপরে দেখেন 187 ধারায় বলা হয়েছে সরকারি কর্মকর্তাকে গোল দিবেন সহায়তা করতে, আন্ডারলাইন করবেন আইনত বাধ্য হয়ে যদি কোনো ব্যক্তি সরকারি কর্মকর্তাকে সহায়তা করতে বিরত থাকে তাহলে উক্ত ব্যক্তি 187 ধারায় আন্ডারলাইন করবেন 187 ধারায় দণ্ডিত হতে পারে, আন্ডারলাইন করবেন, যা অনধিক 1 মাস বিনাশ্রম কারাবাস হতে পারে বা অর্থদণ্ড বা অনধিক 200 টাকা পর্যন্ত হতে পারে বা উভয়। এটার উদাহরণ দেই, এটা হলো এরকম, আমাদের যারা ফৌজদারি কার্যবিধি আমাদের সাথে ছিলেন, ফৌজদারি কার্যবিধির 42 ধারায় আছে যে পুলিশ বা ম্যাজিস্ট্রেট যদি কখনো জনগণের কাছে সহায়তা চায় জনগণ সহায়তা করতে বাধ্য। ধরেন পুলিশ একটা আসামি ধরতে গেছে, ওই আসামি দৌড় দিছে, পুলিশ বললো যে অমুক রে এ ধরো, বুঝছেন? অথবা একজন মহিলা আসামিরে ধরছে, ধরার পর মহিলা আসামির দেহ তল্লাশি করতে ওই মহিলা কর্তৃক, এখন সাথে কোনো মহিলা নাই, তাহলে একজন মহিলারে বলছে যে আপনি একটু এনার দেহটা তল্লাশি করে দেন, কিন্তু সে বললো যে আমার কাজ আছে আমি আপনার এটা করতে পারবো না। আবার যখন কোনো জায়গা তল্লাশি করে, কোনো জায়গা তল্লাশি করে তার সেই জায়গা 2 বা ততোধিক গণ্যমান্য ব্যক্তি থাকা লাগে, সাক্ষী থাকা লাগে, কাউরে সাক্ষী হওয়ার প্রস্তাব দিল যে আপনারা সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন, সে বললো যে না আমরা করব না, তার মানে সে সরকারি কর্মকর্তারে কি করে নাই? সহায়তা করে নাই। এই যে সহায়তা করে নাই এটাও একটা অপরাধ এবং এটার শাস্তি হবে কত ধারায়? 187 ধারায়, 1 মাস 200 টাকা। বুঝছেন? তবে থেকে উভয় এই পর্যন্ত কেটে দেন, এইটুক পড়া লাগবে না, এইটুক আপনাদের জন্য ডিসকাউন্ট, ওই যে পাইছেন তবে থেকে যে উভয় পর্যন্ত পান নাই, যে পর্যন্ত তাকাইছিলাম এই যে পাইছেন। হ্যাঁ, তবে থেকে লাস্টে উভয় পর্যন্ত, এই পয়েন্ট পর্যন্ত, এই যে এই এই যে এই যে এটা এই যে এই যে এই যে এই যে এই যে পাইছেন? আচ্ছা, না ঠিক আছে, কাটলে কাটে দেন, সমস্যা নাই। হ্যাঁ, কথা যেটা বলবো সেটা শুনবেন। দেখেন এরপরে দেখেন, সরকারি কর্মচারী কর্তৃক যথাযথভাবে জারিকৃত আদেশ অমান্যকরণ 188 বা 88 ধারায় শাস্তিযোগ্য, এমন ক্ষেত্রে কোনো ব্যক্তি অনধিক 1 মাস বিনাশ্রম বা অনধিক 200 টাকা। যেমন দিয়ে লেখেন, যেমন দিয়ে লেখেন, যেমন দিয়ে লেখেন যে ফৌজদারি কার্যবিধির 144 ধারার আদেশ বা 145 ধারার আদেশ, ফৌজদারি কার্যবিধির 144 বা 145 ধারার আদেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সে 188 ফৌজদারি কার্যবিধির 144 বা 145 ধারার আদেশ। লিখছেন?
তাহলে সরকারি কর্মকর্তা যদি কোনো আদেশ জারি করে এবং সেই আদেশ যদি আপনি অমান্য করেন, তাহলে সাজা হবে 188 ধারা, এবং এই মামলাটা ওই সরকারি কর্মকর্তাকেই দায়ের করতে হবে। সবশেষের যে ধারাটা, সেটা হলো সরকারি কর্মচারীকে আন্ডারলাইন করবেন ক্ষতি সাধনের হুমকি, থ্রেট অফ ইনজুরি টু পাবলিক সার্ভেন্ট, 189 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এই ক্ষেত্রে হুমকি দাতা যে কোনো বর্ণনার আন্ডারলাইন করবেন 2 বছর কারাবাস, অর্থদণ্ড, উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। সরকারি কর্মচারীরা হুমকি দিচ্ছেন, হুমকি যে আপনার ক্ষতি করব, অমুক ক্ষতি করব, তমুক ক্ষতি করব, এই ধরনের যদি হুমকি দেওয়া হয় তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ কত ধারায়? 189 ধারায়। 189 ধারায়, হ্যাঁ, সাজা কতদিন হতে পারে? 2 বছর। এতক্ষণ পর্যন্ত যা পড়ছি এটার সাজা একটু বেশি। এতক্ষণ 1 মাস 500, 6 মাস 1000, কখনো 1 মাস 200, আর এই যে 189 ধারায় পেলাম কত বলেন? 2 বছর কারাবাস, অর্থদণ্ড বা উভয়। এখন মোটামুটি যে ধারাগুলো আপনি মনে রাখবেন সেই ধারাগুলো আমি একটু বলি। এই জায়গায় অনেক ধারাগুলো পড়লাম, সবই পড়বেন, বাট বিশেষ করে যেগুলো ফোকাস করবেন 172, 174, 172, 174, তারপরে 178, 186, 87, 88, এইগুলা 186, 87, 88। তাহলে পড়ছি অনেকগুলা, কিন্তু বিশেষভাবে মনে রাখবেন কোনগুলা? 72, 74, 78, 83, 87, 88। ঠিক আছে? তাহলে 167 সরকারি কর্মচারীকে দায়িত্ব পালন বাধা দাও, আর বিল করছে 15। বাধা হচ্ছে 27। এই আপনারা যদি আমার একজন একদিন ফোন দিছে, স্যার অনলাইনে আমি পড়াই তো অনেকজন রে, 50 জনের মতো আছে, 50 জনের বেশি। একজন ফোন দিয়ে বলতেছে, স্যার আমার তো এলএলবি রেজাল্ট পাবলিশড হবে, তা রেজাল্ট পাবলিশড হওয়ার পরে আমি পড়তে যাচ্ছি। বুঝতে পারছেন? তো আইন হলো এমন একটা বিষয়, আপনি তো যে কোনো সময় পড়তে পারেন, কিন্তু আপনি পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে না গেলে আপনি বার কাউন্সিলে পাশ করতে পারবেন না। ধরেন কোনো পড়ালেখা ছাড়া প্রিলি পরীক্ষা আল্লাহ রহমতে অনেকে আন্দাজেও পাশ করে। কেমনে পাশ করে? 100টা দাগায় আসছে, 70, 60টা হয়েছে, 40টা ভুল গেছে, সে পাস। ঠিক আছে? এরকম হয়, 10,000 পরীক্ষা দিলে 200-300 এরকম হবে। ও ভাবে কি যে রিটেনও মনে হয় এরকম সোজা, রিটেনে যায় হলো আসল খেলার সম্মুখীন হয়। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আপনি পরীক্ষার আগ পর্যন্ত যতদিন আপনার যদি উদ্দেশ্য থাকে উকিল হওয়া, তাহলে পরীক্ষার আগ পর্যন্ত, পরীক্ষা কবে হোক সেটা পরের বিষয়, ওটা নিয়ে চিন্তা ভাবনা করবেন না। আপনার চিন্তা হওয়া উচিত যে যেদিনই পরীক্ষা হোক না কেন আল্লাহ যেন আমার পাশ করায়, তাতে 1 মাস পরে হোক আর 2 বছর পরে হোক, আমি যদি প্রথমবার পরীক্ষা দিয়েই পাশ করতে পারি। বুঝতে পারছেন? এই জায়গায় আগে পরের কোনো বিষয় নাই, আল্লাহর কাছে দোয়া করবেন যে যেদিনই পরীক্ষা হোক না কেন আমি যেন পাশ করি। আচ্ছা, এখন আমি আপনাদের একটা উদাহরণ দেই। এই যে শাকিল, শাকিল ও পড়ালেখা করছে বরিশাল ইউনিভার্সিটি থেকে, এলএলবি অনার্স। ও কিন্তু যখন পরীক্ষা দিছে, এবার যারা রিটেন দিল এদের সাথে প্রিলিতে কোচিং করছে, প্রিলির এক রিভিশন ওর হয়েছে, একবার করছে। ওরা যখন লিখিত কোচিং করছে, ও লিখিত কোচিংও করছে, ও কিন্তু পরীক্ষা দিতে এখনো পারে নাই। আবার এখনো আমাদের সাথে এই জায়গা করতেছে, এবং আমি বিশ্বাস করি যে এবার যদি সে পরীক্ষা দিত এবারই তার অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা আছে। তাহলে সে করতেছে কেন? মানে আমি যাতে আর নিজেরা আরো প্রস্তুত রাখতে পারি এবং পরীক্ষার সাথে সাথে যাতে আমি পাস করতে পারি। আর আইন জানে কোনো লস নাই। বুঝতে পারছেন? আইন জানে কোর্টে গেলে আপনি নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে যে আমি এই বিষয়ে জানি। তো জি জি, তো এজন্য মানে প্রতিটা সেকেন্ড কাজে লাগাবেন। এই জায়গা পরীক্ষা শেষ হইলে আমি অপেক্ষা করব, এতদিন দেরি হবে, এই সেই, এটা না। আচ্ছা, আরেকটা প্রশ্নের উত্তর দিই। আরেকটা প্রশ্নের উত্তর হলো, আমার একদিন একদিন অনলাইনে একজন প্রশ্ন করছে যে স্যার আপনি যে ক্লাস নেন এটা তো অনলাইনে আপলোড দেন, তা আমি তো অনলাইনেই পাইতেছি, তাইলে আপনার কাছে আমি পড়বো কেন? আমার পড়ার বেনিফিট কি? আমি বললাম যে ভাই দারুণ প্রশ্ন করছেন। তা আমার কাছে পড়ার বেনিফিট হচ্ছে যে আপনি আমার কাছে প্রথমত একজন ব্যক্তি, সে এরকম মানুষ খুব কম আছে যে নিজে স্বপ্রণোদিত হয়ে রেগুলার ভিডিও দেখে পড়াশোনা করবে। ঠিক আছে? এটা হলো এক। আর আমি ধরে নিলাম যে আপনি রেগুলার ভিডিও দেখতেছেন, ক্লাস করতেছেন, ওটাই মরতে নেন না পাশের জন্য। বাট
আপনি শুধু পড়লেই হয় না, প্রস্তুতিটা পরিপূর্ণ হবে, সম্পূর্ণ হবে যখন আপনি এই বিষয়ে পরীক্ষা দিবেন। আপনারা তো আমাদের সাথে আসছেন এই জায়গা, আমরা লাস্ট পর্যন্ত যখন পরীক্ষা হয়, পরীক্ষার আগ পর্যন্ত পরীক্ষা দিতে দিতে পাগল হয়ে যাবেন, এবং এক সময় আপনি এই পরীক্ষার জোরেই পাশ করবেন। বুঝতে পারছেন? ধরেন আমি এবারের একটা উদাহরণ দিই, ওই যে মেহেদী হাসান নয়ন, ওই ওই ভাইয়ের চাচাতো ভাই যে আখিনুরের সাথে আসছিল, বাঁধন। বাঁধন এর আগে 2বার প্রিলি পরীক্ষা দিছে ঢাকা থেকে, আসেন, পাশ করতে পারে নাই, রাজনীতি টাজনীতি করছে। পরে এই দেশের পরিস্থিতির কারণে গোপালগঞ্জ চলে আসছে, আসার পরে আমার কাছে আসছে, আসার পর ওই মাঝে মধ্যে প্রথম দিকে উড়ো উড়ো মন, আসে তো আসে না, যায় তো যায় না। পরে লাস্টের দিকে তারে জাস্ট বলছি যে বাঁধন, আপনার বাসায় কোনো পড়ালেখা করা লাগবে না, যতটুকু পারেন ততটুকু করেন, কিন্তু এই জায়গায় পরীক্ষাও পাশ করা লাগবে না, কিন্তু শেষ পর্যন্ত আপনি লেগে থাকেন। লাস্টে যে 10টা মডেল টেস্ট দিছি, বাঁধন 10টার একটাও পাস করতে পারে নাই, 30 35 40 এরকম 100-র ভিতরে, কিন্তু সে কিন্তু প্রিলিতে পাস করছে, রিটেন দিছে, আল্লাহর রহমতে আমি মনে করি রিটেনেও পাস করবে ইনশাল্লাহ। বুঝতে পারছেন? তাহলে মূল বিষয়টা হচ্ছে এই জায়গা লেগে থাকা। এই জায়গা আপনি পরীক্ষায় কত পাইছেন, 50 পাইলেও 25 পাইলেও আশাহত হওয়ার কিছু নাই, আবার 100 পাইলেও খুশি হওয়ার কিছু নাই। এই জায়গা আপনি আসছেন শিখতে, কাজে লাগাবেন, ওভার কনফিডেন্ট হওয়া যাবে না, আবার একেবারে ভেঙেও পড়া যাবে না, খালি সাথে লেগে থাকেন, ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ গন্তব্যে পৌঁছে যাব। দেখেন আমরা বিগত বছরের প্রশ্ন পড়ি। 1 নং প্রশ্ন, কোন ব্যক্তি পুলিশ অফিসারের গ্রেফতার কাজে সহায়তা করলে, মানে করতে অস্বীকার করলে, দা পেনাল কোড 1860-এর কোন ধারায় অপরাধ করেছে বলে গণ্য হবে? কত বলেন? 127। সরকারি কাজে বাধা দিলে 83, আর পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট সহায়তা চাইছে, করে নাই, 187। আর সরকারি কর্মকর্তার আদেশ অমান্য করছে, এটা হলো 188। তাহলে আমি আপনাদের বলছি 72, 74, 78, 86, 87, 28, কয়টা? 6টা। 2 নাম্বারটা দেখেন, দ্য পেনাল কোড 1860-এর কত ধারায় সরকারি কর্মচারী কর্তৃক যথাযথভাবে জারিকৃত আদেশ, এই যে গোল্ডেন জারিকৃত আদেশ অমান্যকরণের শাস্তির বিষয়ে উল্লেখ আছে? কত ধারায়? দণ্ডবিধির বলেন তো, এটা 188 ধারার একটি উদাহরণ দেন তো, কোন কোন মামলা হয় 188 ধারায়, কোন কোন আদেশ অমান্য করলে? 144-এর, 145-এর আদেশ। সেলফ প্র্যাকটিসে মোটামুটি যা আছে এগুলা কষ্ট করে পড়ে ফেলবেন, সব পারবেন। 4 নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখি। 4 নাম্বার দেখেন, 4 নাম্বার, ক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হতে জারিকৃত একটি সমনের নির্দেশনা অনুসারে ওই আদালতে উপস্থিত হওয়ার জন্য আইনত বাধ্য হয়ে ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকে, মানে সমন একসেপ্ট করছে, উপস্থিত হতে বাধ্য হয়ে ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকে 174। সে যদি আত্মগোপনে থাকতো তাহলে হতো কত? 172। সমন একসেপ্টই করে নাই, আত্মগোপনে, তাহলে 172। বুঝছেন? 5 নাম্বারটা দেখেন, 5 নাম্বার, আদালত কর্তৃক জারিকৃত সমন প্রতিপালনে সাক্ষী হিসেবে করিম যশোর জেলা জজের নিকট আইনগতভাবে হাজির হতে বাধ্য হয়ে ইচ্ছাকৃতভাবে হাজির হওয়া থেকে বিরত থাকে। করিম দণ্ডবিধির কত ধারায় অভিযুক্ত হবে বলেন? ওই 174। হাজির হতে বাধ্য হয়ে ইচ্ছাকৃতভাবে বিরত থাকে, আর যদি আত্মগোপনের কথা থাকতো তাহলে হতো কত? 172। বুঝেন নাই? জি। 6 নাম্বার দেখেন, সরকারি কর্মচারী দ্বারা যথাযথভাবে নির্দেশিত হওয়ার পর শপথ বা অঙ্গীকার করতে অস্বীকার করার শাস্তি কি? 178 ধারায়, ওই যে আপনার 6 মাস পর্যন্ত বিনা আশ্রম বা 1000 টাকা পর্যন্ত জরিমানা বা উভয়। বুঝছেন? 9 নাম্বারটা দেখেন, 9 নাম্বার, সরকারি কার্য সম্পাদনে সরকারি কর্মচারীকে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া, অবস্ট্রাক্টিং পাবলিক সার্ভেন্ট ইন ডিসচার্জ অফ পাবলিক ফাংশনস। অবস্ট্রাক্টিং মানে হলো বাধা দেওয়া, পাবলিক সার্ভেন্ট মানে সরকারি কর্মকর্তা, ইন ডিসচার্জ অফ পাবলিক ফাংশন মানে তার সরকারি কার্য সম্পাদনের ক্ষেত্রে। বুঝছেন? তো কত ধারায়? 186। এই তো আপনাদের আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ সোমবার বিকাল 5টায় পড়া আছে, আর সোমবারে আপনাদের দণ্ডবিধির ক্লাস টেস্ট আছে, এবং ক্লাস টেস্টের বিষয়বস্তু হলো ওই 121 থেকে এই যে 189।
121 থেকে 189, মানে গতকালকের ক্লাস আর আজকের ক্লাস, এই দুই ক্লাস সোমবার, জি সোমবার বিকাল 5টায়। বুঝছেন? 121 থেকে 189। পড়তে যার ইচ্ছা করবেন না, ইউটিউবে ভিডিওটা চালাই দেখবেন, 2বার শুনলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মনটা রাখতে হবে, জি। তো ঠিক আছে, অনলাইন অফলাইনে যারা আছেন ভালো থাকেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।